গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। Am I audible? আমার শব্দ ঠিকঠাক পৌঁছাচ্ছে? ইয়েস স্যার। Is the board clearly visible? পুরোটা আসছে স্ক্রিনে আমাদের? ইয়েস স্যার। আজকে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেশন করছি। আমি চাইবো যে তোমাদের পার্টিসিপেশনটা যেন পুরোটা আমি পাই, না হলে আমরা এত দূরে দূরে রয়েছে আমার পক্ষে বোঝা সম্ভব না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। যেখানে মনে হবে যে আমি শুনতে পেলাম না, বুঝতে পারলাম না, কনফিউশন রয়েছে, কোয়েরি রয়েছে, একটু আনমিউট করে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? আর আমি যেগুলো জিজ্ঞেস করবো একটু আনমিউট করে উত্তর দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। চলো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল reproductive system. Female reproductive system. एक female reproductive system বোঝার আগে আমাদের যেটা জানতে হবে যে what do we mean by reproductive system? Reproductive system কোন ধরনের অর্গান সিস্টেম? যে অর্গান সিস্টেম রিপ্রোডাকশনের সঙ্গে রিলেটেড তাকে আমরা কি বলবো? reproductive system. The organ system which is related to reproduction is called reproductive system. ঠিক আছে? এবারে রিপ্রোডাক্টিভ সিস্টেম মেলেদেরও হয় আবার ফিমেলদেরও হয়। যখন আমরা মেলদের রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে পড়াশোনা করব সেটাকে আমরা কি বলবো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আজকে আমরা ফিমেলদের রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে পড়াশোনা করছি, তাই এখানে কি বলছি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক। এবার রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় অবস্থান করে? পেলভিক রিজিয়নে। Male reproductive system is located in the pelvic region. Female reproductive system is located in the pelvic region. তাহলে reproductive system কোথায় থাকে? pelvic region এ থাকে। pelvic region। ঠিক আছে? তাহলে এই যখন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ব, এখানে আমরা দুটো জিনিস পড়ব। কি কি পড়ব? একটা হচ্ছে ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ ভেতর দিকে, শরীরের ভেতর দিকে কি কি রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করব। আর একটা পড়ব এক্সটার্নাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ক্লিয়ার? এটা বুঝতে হবে। প্রথমে আমরা কি আলোচনা করছি? ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমি যখন ছবিটা আঁকবো, ছবিটা আমরা কিভাবে আঁকি? আমরা যেন এইভাবে দেখছি, এরকম করে আঁকি। এটা আমার বাঁ হাত, মানে এটা বাঁ দিক হবে, এটা আমার ডান হাত, মানে এটা ডান দিক হবে। আমি যখন ছবিটা আঁকবো, এটা হচ্ছে তার ডান দিক, এটা হচ্ছে তার বাঁ দিক। ঠিক আছে? তাহলে মহিলাদের শরীরের দুদিকে, বাঁ দিক এবং ডান দিক, দুদিকে কি থাকে? দুখানা ওভারি থাকে। দেয়ার আর আ পেয়ার অফ ওভারিজ অন আইদার সাইড অফ দ্য বডি। ঠিক আছে? তাহলে এটা কোন দিকের ওভারি আঁকলাম আমি? রাইট সাইডের। দিস ইজ রাইট ওভারি। বোঝাতে পারছি? এদিকে আমি কি আঁকছি? আরেকটা ওভারি আঁকছি। এটা কোন দিকের? বাঁ দিকের। সো দিস ইজ লেফট ওভারি। তাহলে দুদিকে আমরা কি দেখতে পাচ্ছি? দুখানা ওভারিজ দেখতে পাচ্ছি। দেয়ার আর আ পেয়ার অফ ওভারিজ অন আইদার সাইড অফ দ্য বডি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার এই ওভারির উপর দিকে আমরা কি দেখব? একটা টিউবুলার স্ট্রাকচার দুদিকেই দেখতে পাবো। ডান দিকেও দেখতে পাবো, বাঁ দিকেও দেখতে পাবো। এই যে টিউবুলার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় fallopian tube. This is left fallopian tube on the left side. This is right fallopian tube which is situated on the right side. বোঝাতে পারলাম? তাহলে আমরা কি দেখলাম? A pair of ovaries, a pair of fallopian tubes. এই fallopian tube এর আরেকটা নাম কি? oviduct. Fallopian tube is also known as oviduct. তাহলে এটা কোন দিকের fallopian tube? বাঁ দিকে। তাহলে এটাকে আমরা কি বলবো? left fallopian tube. এটা কোন দিকের fallopian tube? ডান দিকে। তাহলে এটাকে আমরা কি বলবো? right fallopian tube. আমি নামটা লিখে দিচ্ছি। fallopian tube. fallopian tube. ঠিক আছে? fallopian tube কে আমরা আরেকটা কি নামে জানি? oviduct. fallopian tube is also known as oviduct. বোঝা গেল? এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা একটা ইনভার্টেড পিয়ার শেপ অর্গান দেখতে পাবো। ইনভার্টেড পিয়ার শেপ হলো অর্গান দেখতে পাবো। পিয়ার মানে কি? নাশপাতি। এটা উল্টো করা নাশপাতির মধ্যে একটা হলো লম্বা অর্গান দেখতে পাবো। যেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইউটেরাস। কি বলা হয়?
ইউটেরাস। আর ইউটেরাসের নিচের দিকটা দেখো একটুখানি সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, এটাকে কি বলা হয় নেক অফ দ্য ইউটেরাস, বা আমরা যদি আরো টেকনিক্যালি বলি এটাকে কি বলা হয়, এটা বলে সার্ভিক্স, এটাকে বলা হয় সার্ভিক্স। বুঝতে পারলাম? আচ্ছা তারপর আমরা কি দেখতে পাবো, ভাজাইনা। এটা আমরা কি দেখছি, এটা ভাজাইনা দেখছি। তাহলে আমরা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইন্টারনাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি, আমরা ওখানে কি কি দেখতে পাচ্ছি, আ পেয়ার অফ ওভারিজ, আ পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউব, একটা ইউটেরাস, একটা ভাজাইনা। এই অবধি আমাদের কারোর কোথাও কনফিউশন হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা তাহলে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমরা ওভারি নিয়ে আলোচনা করব, তারপর আমরা ফ্যালোপিয়ান টিউবে আসবো, তারপর ইউটেরাস আসবো, তারপর ভাজাইনাতে আসবো। ওভারি আমি একটা সাইড বুঝবো, একটা সাইড বুঝবো ছবিটা। আচ্ছা আচ্ছা, আমরা যদি ওভারিকে যদি মাঝখান দিয়ে কাটি, তাহলে মাঝখান দিয়ে আমরা ছিঁড়ে দিলাম, তাহলে আমরা কি দেখতে পাবো, ওভারির দুটো রিজিয়ন দেখতে পাবো। কি দুটো রিজিয়ন, একটা ভেতর দিকের রিজিয়ন, একটা বাইরের দিকের রিজিয়ন। এটা হচ্ছে ভেতর দিকের রিজিয়ন আর এটা হচ্ছে বাইরের দিকের রিজিয়ন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এই যে ভেতর দিকের রিজিয়ন যেটা, এটাকে বলা হয় মেডালা। এই ভেতর দিকের রিজিয়নটাকে বলা হয় মেডালা। তাহলে এটা কি, এটা হচ্ছে ওভারিয়ান মেডালা। কেন ওভারিয়ান মেডালা? যেহেতু ওভারির ভেতর দিকের রিজিয়ন। সো দিস ইজ নোন অ্যাজ ওভারিয়ান মেডালা। ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে ওভারির বাইরের দিকের রিজিয়ন। এই বাইরের দিকের রিজিয়নটাকে কি বলা হয়, কর্টেক্স। কার বাইরের দিকের রিজিয়ন, ওভারির বাইরের দিকের রিজিয়ন। সো এটাকে আমরা কি বলবো, ওভারিয়ান কর্টেক্স। ওভারিয়ান কর্টেক্স। বুঝাতে পারলাম এই অবধি? তাহলে ওভারিকে যদি আমরা এরকম করে কেটে দিই, আমরা কি দেখতে পাবো, তার দুটো রিজিয়ন দেখতে পাবো। একটা ভেতর দিকের রিজিয়ন যেটাকে বলা হয় ওভারিয়ান মেডালা, একটা বাইরের দিকের রিজিয়ন যেটাকে বলা হয় ওভারিয়ান কর্টেক্স। আর এই যে ওভারিয়ান কর্টেক্স, এখানে কি থাকে, এখানে ওভারিয়ান ফলিকলস থাকে। এখানে কি থাকে, এখানে ওভারিয়ান ফলিকলস থাকে। ওভারিয়ান ফলিকলস। বুঝাতে পারলাম? আচ্ছা এবার এই ওভারিকে ঘিরে কিছু বলছে বোধহয়, শুনতে পেলাম না ঠিক করে। কেউ কিছু বলছিলেন? আচ্ছা আচ্ছা, এবার এই ওভারিকে ঘিরে আমরা কি দেখবো, একটা ক্যাপসুল রয়েছে, এরকম একটা ক্যাপসুল দিয়ে এটা ঘেরা রয়েছে, যেটা আমি লাল দিয়ে আঁকলাম। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। এটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। কি বলা হয়, টিউনিকা অ্যালবুজিনিয়া। বুঝতে পারলাম? দিস ইজ টিউনিকা অ্যালবুজিনিয়া। এবার এই টিউনিকা অ্যালবুজিনিয়াকে ঘিরে আমরা দেখব ভিসারাল পেরিটোনিয়াম দিয়ে এটা ঘেরা রয়েছে, যেটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এই টিউনিকা অ্যালবুজিনিয়াকে ঘিরে এরকম করে ওভারিকে পুরো কভার করা রয়েছে কি দিয়ে, ভিসারাল পেরিটোনিয়াম দিয়ে। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে আমরা কি দেখলাম, ওভারির কটা অংশ, দুটো অংশ, একটা ভেতর দিকের অংশ, একটা বাইরের দিকের অংশ। যেটা ভেতর দিকের অংশ সেটাকে কি বলা হয়, ওভারিয়ান মেডালা। আর যেটা বাইরের দিকের অংশ সেটাকে কি বলা হয়, ওভারিয়ান কর্টেক্স। ওভারিয়ান ফলিকল গুলো কোথায় থাকে, ওভারিয়ান কর্টেক্স অর্থাৎ ওভারির বাইরের দিকের রিজিয়নের মধ্যে থাকে। এবার এই ওভারিকে ঘিরে কি থাকে, একটা ক্যাপসুল থাকে, একটা ক্যাপসুল, যেটাকে কি বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। আর পুরো এই জিনিসটাকে ঘিরে কে রাখে, ঘিরে রাখে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম ইজ নাথিং বাট ভিসারাল পেরিটোনিয়াম। বুঝতে পারলাম? এই অবধি আমাদের কাছে পরিষ্কার? এরপর আমরা আরেক ক্রিটিক্যাল ফ্যাক্ট, আমি একটা একটা করে বলছি, ঠিক আছে? এটা বুঝলাম তাহলে ওভারি। আবার আমরা আগের ছবিটায় ফিরে যাই। এটা কি আঁকলাম, রাইট ওভারি, তাই তো? এটা কি এনেছি, রাইট ফ্যালোপিয়ান
টিউব, ঠিক আছে। এবার এই যে ফ্যালোপিয়ান টিউবটা কেমন, প্রথম দিকে আমরা একটা ফানেলের মতো অংশ দেখছি, তাই না? একটা ফোদলের মতো, এরকম ফোদল জানি তো, ফানেল জানি তো। ধরো একটা বোতলের মধ্যে তুমি কিছু একটা ঢালবে, বোতলের মুখটা সরু, তুমি ঢালতে পারছো না, তুমি ফানেল ব্যবহার করো, এরকম ফোদল ব্যবহার করো, করো না? আচ্ছা তো এটাকে উল্টো করে দাও, অনেকটা ওই টাইপের একটা ফানেল শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যার মধ্যে কিছু এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস রয়েছে, আঙুলের মতো প্রজেকশনস রয়েছে, জিনিসটা এরকম টাইপের জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এই যে জায়গাটা, এই যে অংশটা, এটাকে বলা হয় ইনফান্ডিবিউলাম। দিস ইজ নোন অ্যাজ ইনফান্ডিবিউলাম। ইনফান্ডিবিউলাম বলতে পারলাম। এবার ইনফান্ডিবিউলামের মধ্যে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস যেগুলো দেখতে পাচ্ছি, আঙুলের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ফিমব্রিয়া। এক একটাকে বলা হয় ফিমব্রিয়া। যখন আমরা একটা নিয়ে কথা বলবো তখন বলা হয় ফিমব্রিয়া, আর আমরা যখন একের অধিক নিয়ে বলবো, প্লিউরালে বলবো, তখন তার সঙ্গে একটা ই জুড়ে যাবে, এটাকে বলা হয় ফিমব্রি বা ফিমব্রিয়াই। তার মানে এটা কি, এটা একটা ফিমব্রিয়া, এটা একটা ফিমব্রিয়া। আর আমরা তাহলে এগুলো কি বলতে পারি, ইনফান্ডিবিউলামের মধ্যে আমরা কিছু ফিমব্রিয়াই দেখতে পাচ্ছি। বানানটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে গেলে একটা ই জুড়ে যাবে। এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ ফিমব্রিয়াই বা ফিমব্রি বলতে পারো। যখন একটা নিয়ে বলছি ফিমব্রিয়া, যখন প্লুরালে বলছি একটা ই জুড়ে দেবো তার সঙ্গে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তার মানে আমরা ইনফান্ডিবিউলামের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু ফিমব্রিয়াই দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা এবার এই যে এতগুলো ফিমব্রিয়াই আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কোনো একটা ফিমব্রিয়া বাকিদের থেকে এর তুলনামূলক লম্বা এবং যেটা ওভারিকে টাচ করতে পারে। বোঝাতে পারলাম? এই যে লম্বা মতো যে ফিমব্রিয়াটা দেখতে পাচ্ছি, বাকিদের থেকে তুলনামূলক লম্বা, যেটা ওভারিকে হালকা করে টাচ করে, এটাকে বলা হয় ওভারিয়ান ফিমব্রিয়া। দিস ইজ নোন অ্যাজ ওভারিয়ান ফিমব্রিয়া। বোঝাতে পারলাম কি পারলাম না? এই কি পরিষ্কার হলো? আচ্ছা এই ফিমব্রিয়াই যেগুলো রয়েছে, এই ফিমব্রিয়াগুলোর কাজ কি, যখন ওভুলেশন হবে, অর্থাৎ ওভারি থেকে যখন ওভামটা বেরোবে, স্পার্ম যেমন মোটাই, যে চলতে পারে, ওভাম তো চলতে পারে না, তাহলে ওভারি যখন ওভামকে ছাড়লো, তাকে ধরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢোকাতে হবে। এই যে ওভামকে যে ধরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকিয়ে দেবে, সেগুলো কি করবে, এই ফিমব্রিয়াগুলো করবে। ক্লিয়ার? মানে আমার গিয়ে সামনে একটা বল ছুটলে, আমি তো বলটা ক্যাচ নিবো, এই ক্যাচ নেওয়ার জন্য আঙুলগুলো দরকার, আঙুলগুলো না থাকলে কি ক্যাচ করতে পারতাম না? আঙুলগুলোকে লুপে নেবো। বোঝাতে পারছি? তাহলে ওভারি যখন ওভামকে রিলিজ করলো, যখন ওভুলেশন হলো, এই ওভামটাকে ধরবে কে, এই ফিমব্রিয়াগুলো ধরবে। এই ফিমব্রিয়াগুলো ধরে কি করবে, একে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকিয়ে দেবে। ক্লিয়ার? ফ্যালোপিয়ান টিউবের যেটা সবথেকে চওড়া অংশ, এখানে সবথেকে চওড়া, এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পিউলা। এই জায়গাটাকে কি বলা হয়, অ্যাম্পিউলা। ঠিক আছে? তারপরে অংশটা দেখো আবার শুরু হয়ে গেছে, তাই না? ফ্যালোপিয়ান টিউবের এই যে জায়গাটা ন্যারো হয়ে গেছে, এটাকে বলা হয় ইসমাস। এটাকে বলা হয় ইসমাস। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যদিও এর বানানটা ISTHMUS, আমরা কিন্তু এটাকে ইসথামাস বলবো না, আমরা এটাকে কি বলবো, ইসমাস বলবো। যেমন দেখবে অ্যাজমা যদি বানান করো ASTHM, আমরা কি অ্যাস্থমা বলি? যারা বলি তারা ভুল প্রনাউন্স করি। অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে অ্যাস্থমা না, ওর প্রনাউন্সিয়েশন হচ্ছে অ্যাজমা। ঠিক সেরকম, দিস ইজ নট ইসথামাস, দিস ইজ ইসমাস। বুঝতে পারলাম? এবার এই ফ্যালোপিয়ান টিউবের যে অংশটা ইউটেরাইন ওয়ালের মধ্যে ঢুকে গেছে, একদম ন্যারোয়েস্ট পার্ট, একদম সরু ন্যারোয়েস্ট পার্ট, সেটাকে কি বলা হয়, ইন্ট্রামিউরাল পার্ট। কি বলা হয়, ইন্ট্রামিউরাল পার্ট। বুঝতে পারলাম? আমরা নিচু ক্লাসে কি পড়েছি, ফ্যালোপিয়ান টিউবের তিনটে রিজিয়ন, কি কি, ইনফান্ডিবিউলাম, অ্যাম্পিউলা এন্ড ইসমাস। এখন আমরা একটু ডিটেইলসে পড়ছি। এখন আমরা কি করব, ফ্যালোপিয়ান টিউবের কটা পার্ট, চারটে পার্ট। কি কি, ইনফান্ডিবিউলাম, অ্যাম্পিউলা, ইসমাস এন্ড ইন্ট্রামিউরাল পার্ট। এই কি বোঝাতে পারলাম? আচ্ছা স্যার। আচ্ছা, এবার
এইখানে দেখো একটা ওপেনিং আমরা দেখতে পাচ্ছি তো, যেটা ইউটেরাসের দিকে খুলেছে। আর এখানে আমরা একটা ওপেনিং দেখতে পাচ্ছি ফ্যালোপিয়ান টিউবের, যেটা ওভারির দিকে খুলেছে। এই টিউবের মধ্যে দুখানা ওপেনিং তো থাকবে, তাই না? ইউটেরাসের কাছে ওপেনিং, একটা ইউটেরাস থেকে দূরে ওপেনিং, ঠিক আছে? এই যে ওপেনিং গুলো, যেগুলো ফ্যালোপিয়ান টিউবের ওপেনিং, এগুলোকে বলা হয় টিউবাল ওপেনিং। এগুলোকে কি বলা হয়? টিউবাল ওপেনিং। যেহেতু ফ্যালোপিয়ান টিউবের ওপেনিং, তাই এগুলোকে বলা হয় টিউবাল ওপেনিং। এবার যে টিউবাল ওপেনিংটা ইউটেরাসের কাছে রয়েছে, সেটাকে আমরা কি বলবো? প্রক্সিমাল টিউবাল ওপেনিং। প্রক্সিমাল কথাটা মানে হচ্ছে কাছে, ইউটেরাসের কাছে। তাহলে এই ওপেনিংটাকে আমরা কি বলবো? প্রক্সিমাল টিউবাল ওপেনিং। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর যে ওপেনিংটা ইউটেরাস থেকে দূরে, সেটাকে আমরা কি বলবো? ডিস্টাল টিউবাল ওপেনিং। ডিস্টাল মানে হচ্ছে দূরে। তাহলে এই ওপেনিংটা কি? ডিস্টাল টিউবাল ওপেনিং। এই অবধি কি পরিষ্কার হলো আমাদের কাছে? ফ্যালোপিয়ান টিউবের দুখানা ওপেনিং, একটা ইউটেরাসের কাছের দিকে ওপেনিং, যেটাকে আমরা বলবো প্রক্সিমাল টিউবাল ওপেনিং। একটা হচ্ছে ইউটেরাস থেকে দূরে ওভারির দিকে ওপেনিং, যেটাকে আমরা বলবো ডিস্টাল টিউবাল ওপেনিং। প্রক্সিমাল টিউবাল ওপেনিং এন্ড ডিস্টাল টিউবাল ওপেনিং। এই অবধি পরিষ্কার? আচ্ছা, এবারে ফ্যালোপিয়ান টিউবের তিনটে লেয়ার রয়েছে। কি কি তিনটে লেয়ার? একদম ভেতর দিকের যে লেয়ারটা, যদি আমাকে আঁকতে হয়, একদম ভেতর দিকের যে লেয়ারটা, আমরা যদি ফ্যালোপিয়ান টিউবের ওয়ালটা দেখি, আমরা এখানে তিনটে লেয়ার দেখতে পাবো। একদম ভেতর দিকের যে লেয়ারটা, মানে এটা তো লিউমেন, ফ্যালোপিয়ান টিউবের ভেতরের ফাঁকা জায়গাটা, একদম ভেতরের যে লেয়ার, এটাকে বলা হয় মিউকোসা। এটাকে কি বলা হয়? মিউকোসা। আমি এখানে লিখছি মিউকোসাটাকে একদম ভেতর দিকের লেয়ার। বোঝাতে পারলাম? যেখানে কি দেখতে পাবো আমরা? সরু সরু চুলের মতো কিছু জিনিস দেখতে পাবো। এগুলোকে কি বলা হয়? সিলিয়া। আমরা জানি, কারণ সিলিয়াতে বিট হয়, জানি তো? সিলিয়াগুলো কাঁপে, বিট হয়, সিলিয়ারি বিট। এগুলো কোথায় রয়েছে? মিউকোসাতে রয়েছে। তারপরের যে লেয়ারটা, অর্থাৎ মাঝের যে লেয়ার, সেটাকে বলা হয় মাস্কিউলারিস। কি বলা হয়? মাস্কিউলারিস। নাম থেকেই বুঝতে পারছি, কারণ মিডল লেয়ারটা কিসের তৈরি? মাসলের তৈরি। কোন ধরনের মাসলের তৈরি? স্মুথ মাসলের তৈরি, যার জন্য এখানে আমরা পেরিস্টালসিসের মতো জিনিস দেখতে পাবো। বুঝতে পারলাম? আর একদম বাইরের যে লেয়ারটা, ফ্যালোপিয়ান টিউবের যে ওয়াল যেটা রয়েছে, তার একদম বাইরের যে লেয়ার, সেটাকে বলা হয় সেরোসা। সেটাকে বলা হয় সেরোসা। এই অবধি পরিষ্কার হলো আমাদের কাছে? তাহলে এই যে আমরা পড়লাম, আমি ছোট ছোট প্রশ্ন করি, একটু বলতে পারবে? একটু রিভিশন হয়ে যাক ছোট্ট ছোট্ট করে। ওভারি কটা রিজিয়ন আমরা দেখলাম? ওভারি দুটো, একটা ভেতরের একটা বাইরের, তাই তো? ভেতরের রিজিয়নটাকে কি বলা হয়? ওভারিয়ান মেডালা। আর বাইরের রিজিয়নটাকে কি বলা হয়? ওভারিয়ান কর্টেক্স। ভেরি গুড, ওভারিয়ান কর্টেক্স। ওভারিয়ান ফলিকল গুলো কোন রিজিয়নে থাকে? বাইরের দিকের রিজিয়নে, অর্থাৎ ওভারিয়ান কর্টেক্সে থাকে, তাই তো? এবারে ওভারিকে ঘিরে এক ধরনের ক্যাপসুল আমরা দেখতে পাই, একটা ডেন্স একটা ক্যাপসুল দেখতে পাই। ওটার নাম কি? টিউনিকা অ্যালবুজিনিয়া। ভেরি গুড, টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, এবারে টিউনিকা অ্যালবুজিনিয়াকে ঘিরে আমরা একটা ভিজিবল পেরিটোনিয়ামের একটা লেয়ার দেখতে পাবো। সেটাকে কি বলা হয়? জার্মিনাল এপিথেলিয়াম। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এবার আমরা যদি ফ্যালোপিয়ান টিউবে আসি, ফ্যালোপিয়ান টিউবের কটা রিজিয়ন আমরা দেখলাম? চারটে। কি কি? ইনফান্ডিবিউলাম, সবথেকে চওড়া জায়গাটা হচ্ছে অ্যাম্পিউলাম, তারপরে ন্যারো হয়ে গেছে জায়গাটা, যেটা বলা হয় ইসমাস, আর একদম ন্যারোয়েস্ট পার্ট যেটা ইউটেরাইন ওয়ালের মধ্যে ঢুকে গেছে, সেটাকে বলা হয় ইন্ট্রামিউরাল পার্ট। ঠিক আছে? আচ্ছা, ফ্যালোপিয়ান টিউবের ওয়ালটা আমরা যদি দেখি, আমরা কখানা লেয়ার দেখতে পাচ্ছি? তিনটে। একদম ভেতরের লেয়ারটাকে কি বলা হয়? যেখানে সিলিয়াগুলো থাকে, সেটাকে কি বলা হয়? মিউকোসা, তাই তো? মাঝের যে লেয়ার, যেটা মাসল দিয়ে তৈরি, স্মুথ মাসল দিয়ে তৈরি, যেখানে পেরিস্টালসিস দেখতে পাই, সেই লেয়ারটাকে কি বলা হয়? মাস্কিউলারিস।
কি বলা হয়? সেলোসা। ভেরি গুড। এই তেলটি আমাদের কাছে বেশি। এবার ফার্টিলাইজেশন যেখানে হয় অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ইউনিয়ন যেখানে হয়, যেখানে মিলন হয় দুজনের, সেটা কোন জায়গায় হয়? অ্যাম্পিউলার রিজিয়নে হয়। বুঝতে পারলাম? ওভাম এখান দিয়ে ওভারি ছাড়লো, সেই ওভাম ঢুকলো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, অ্যাম্পিউলাতে আসলো, আর যে অসংখ্য স্পার্ম পুরুষ ছেড়েছে তার মধ্যে থেকে যেটা সবথেকে এফেক্টিভ স্পার্ম, তার মিলন হবে এই ওভামের সাথে, তাই তো? এই যে মিলন হলো স্পার্ম আর ওভামের মিলন, অর্থাৎ যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি, ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেটস, এই যে ফার্টিলাইজেশন এটা কোথায় হয়? অ্যাম্পিউলার রিজিয়নে। ক্লিয়ার? এবার ফার্টিলাইজেশন হওয়ার পরে প্রথমে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। আমরা পরে আলোচনা করব। প্রথমে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। এই অবধি আমাদের কাছে কোথাও কোনো অসুবিধা আছে? এটা উত্তর লাগবে বাবা। একটু আনমিউট করে উত্তর লাগবে। যদি মনে হয় অসুবিধা আছে জিজ্ঞেস করো, যদি মনে হয় না বুঝতে পেরেছি অন্তত সেটাও বলো। এবার ইউটেরাস। ইউটেরাসের তিনটে রিজিয়ন কি কি? একদম উপর দিকের একটা রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? ফান্ডাস। একদম উপর দিকের রিজিয়নটাকে বলা হয় ফান্ডাস। ঠিক আছে? এবার যেটা মেইন রিজিয়ন ইউটেরাসের, এই যে ভেতর দিকের যে রিজিয়নটা, মেইন রিজিয়ন, মাঝের যে রিজিয়ন, এটাকে বলা হয় বডি বা কর্পাস। কর্পাস বা বডি। আর ইউটেরাসের একদম যেটা নিচের দিকে রিজিয়ন, যেটা ন্যারো হয়ে গেছে, যেটাকে নেক অফ দ্য ইউটেরাস বলা হয়, সেটাকে কি বলা হয়? সার্ভিক্স। তাহলে ইউটেরাসের কয়টা রিজিয়ন আমরা দেখলাম? তিনটে রিজিয়ন। কি কি? ফান্ডাস, কর্পাস বা বডি এবং সার্ভিক্স। ये भी क्लियर? হ্যাঁ স্যার। এবার এই যে ইউটেরাসের ভেতরের যে ক্যাভিটি, এটাকে কি বলে? ইউটেরাইন ক্যাভিটি। ঠিক আছে? এই ভেতরটা কিন্তু আমরা হলো অর্গান, এটা তো হলো অর্গান, এর ভেতরটা তো ফাঁকা। এই যে ফাঁকা জায়গাটা এটাকে কি বলা হয়? ইউটেরাইন ক্যাভিটি। ঠিক আছে? এবার তার মানে এই যে ইউটেরাসের যে দেওয়াল, এই দেওয়াল দিয়ে ক্যাভিটিটা কভার করা রয়েছে, তাই তো? এবার এই ইউটেরাসের যে দেওয়াল, এখানেও আমরা তিনটে লেয়ার দেখতে পাবো। ইউটেরাইন ওয়াল কটা লেয়ার দিয়ে তৈরি? তিনটে লেয়ার দিয়ে তৈরি। এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি কি একদিকে ছবিটা বুঝবো? আচ্ছা। এবার ইউটেরাসের মধ্যে আমরা তিনটে লেয়ার দেখতে পাবো। ইউটেরাসের ওয়ালের আমরা তিনটে লেয়ার দেখতে পাবো। কি কি তিনটে লেয়ার? একদম ভেতর দিকের যে লেয়ারটা, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। ইনারমোস্ট লেয়ারকে কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে? মাঝের যে লেয়ার সেটা মোটা লেয়ার, এটাকে কি বলে? মায়োমেট্রিয়াম। এটাকে কি বলা হয়? মায়োমেট্রিয়াম। আমি আগেও শিখেছিলাম মায়ো কথাটার মানে কি। মায়ো কথাটা কোথা থেকে আসছে? মাসল থেকে। তাহলে মায়োমেট্রিয়াম কি দিয়ে তৈরি? মাসল দিয়ে তৈরি। কোন ধরনের মাসল? স্মুথ মাসল দিয়ে তৈরি। ঠিক আছে? আর বাইরের যে লেয়ারটা সেটা একটা পাতলা লেয়ার, এটাকে কি বলা হয়? এটা বলে পেরিমেট্রিয়াম। এটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। তাহলে ইউটেরাসের মধ্যে আমরা কটা লেয়ার দেখছি? তিনটে লেয়ার দেখছি। ইউটেরাইন ওয়ালের কটা লেয়ার দেখছি? তিনটে লেয়ার দেখছি। কি কি? একটা একদম ভিতরের যেটা রয়েছে, যেটা ইউটেরাইন ক্যাভিটির দিকে রয়েছে, সেটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তারপরে যে লেয়ারটা একটা মোটা লেয়ার, মাসল দিয়ে তৈরি লেয়ার, যেটা সেটাকে বলা হচ্ছে মায়োমেট্রিয়াম। আর একদম বাইরের দিকে যে লেয়ারটা, একদম বাইরের দিকে, সেটাকে কি বলা হচ্ছে? পেরিমেট্রিয়াম। বুঝতে পারলাম? এবার প্রেগন্যান্সির সঙ্গে রিলেটেড এবং মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে রিলেটেড যে লেয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা লেয়ার, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে? এন্ডোমেট্রিয়াম ইজ রিলেটেড টু মেনস্ট্রুয়াল সাইকেল। এন্ডোমেট্রিয়াম ইজ রিলেটেড টু প্রেগন্যান্সি। ঠিক আছে? কারণ এই এন্ডোমেট্রিয়ামে আমরা দেখব ইমপ্ল্যান্টেশন হবে, অর্থাৎ এখানে এসে যে জিনিসটা তৈরি হবে ফার্টিলাইজেশনের পরে, আমরা পরে ডিটেইলস আলোচনা করব, সেটা আটকাতে হবে ইউটেরাইন ওয়ালের সঙ্গে। কোথায় এসে আটকাবে? এন্ডোমেট্রিয়ামে এসে আটকাবে।
ক্লিয়ার? এবার এই এন্ডোমেট্রিয়ামের দুখানা সাব লেয়ার আমরা দেখতে পাবো কি কি। একটাকে বলা হয় ফাংশনাল লেয়ার, ফাংশনাল লেয়ার, আর একটাকে বলা হয় বেসাল লেয়ার, বেসাল লেয়ার। এবার এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার কোনটা, বেসাল লেয়ার কোনটা? এটা যদি এন্ডোমেট্রিয়াম হয়, আমি একটু একটা এন্ডোমেট্রিয়াম আছে, হ্যাঁ ধরো এটা এন্ডোমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। এরপরে রয়েছে মায়োমেট্রিয়াম, ঠিক আছে, তারপরে রয়েছে পেরিমেট্রিয়াম। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে আমরা দুখানা এরকম সাব লেয়ার দেখতে পাবো। তাহলে তো ছবিটা বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এদিকে কি রয়েছে, ইউটেরাইন ক্যাভিটি, ঠিক আছে, এদিকে ইউটেরাইন ক্যাভিটি। ইউটেরাইন ক্যাভিটির দিকে এন্ডোমেট্রিয়ামের যে সাব লেয়ার, এটাকে বলা হয় ফাংশনাল লেয়ার, এটাকে বলা হয় ফাংশনাল লেয়ার। বুঝাতে পারলাম? আর মায়োমেট্রিয়ামের সঙ্গে থেকে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা রয়েছে, এটাকে বলা হয় বেসাল লেয়ার, বেসাল লেয়ার অফ দা এন্ডোমেট্রিয়াম। এই অবধি বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে ফাংশনাল লেয়ার, এটা না আমরা দেখবো মেনস্ট্রুয়াল সাইকেল যখন আমরা পড়বো তখন দেখবো এই ফাংশনাল লেয়ারটা আস্তে আস্তে মোটা হতে লাগে এবং একটা সময় আসে যখন এটা আবার ভেঙে বেরিয়ে যায়, আবার নতুন করে ওটা মোটা হতে লাগে। আমরা পরে করবো, যখন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল এবং মেনস্ট্রুয়েশন নিয়ে আলোচনা করবো তখন আমরা করবো। আপাতত আমরা কি জানলাম, যে এটা যদি এন্ডোমেট্রিয়াম হয়, এন্ডোমেট্রিয়ামের দুখানা আমরা সাব লেয়ার দেখতে পাচ্ছি কি কি। একটা হচ্ছে ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, যেটা ইউটেরাইন ক্যাভিটির দিকে রয়েছে, আর একটা হচ্ছে বেসাল লেয়ার, যেটা মায়োমেট্রিয়ামের সঙ্গে ঠেকে রয়েছে। এই কি পরিষ্কার? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা একটা জিনিস জেনে রেখে দাও, আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যত রিজিয়ন আমরা দেখতে পাই, সব থেকে ব্লাড ভেসেলস বেশি আছে কিন্তু এইগুলোর মধ্যে, এই ফিমব্রিয়াইগুলোর মধ্যে। কেন জানো? কারণ যখন ওভুলেশন হয় তখন এখানে প্রচুর ব্লাড ধেয়ে আসে, আর এখানে এত ব্লাড ভেসেল আছে, এত ব্লাড ধেয়ে আসে, যার জন্য এগুলো কি হয়, সোয়েলড আপ হয়ে যায়, ফুলে যায়। ফুলে গেলে কি হবে, ওভামটাকে ধরতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে ওভামটাকে ধরতে গেলে কি করতে হবে, এগুলোকে ফুলতে হবে, সোয়েল হতে হবে, তাহলে ভালোভাবে সে ওভামটাকে ধরতে পারবে, ধরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢোকাতে পারবে। বুঝতে পারলাম? ফার্টিলাইজেশন কোন জায়গায় হয়, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পিউলার রিজিয়নে হয়, ঠিক আছে। ফার্টিলাইজেশন কোথায় হয়, ফ্যালোপিয়ান টিউবের যেটা সবথেকে চওড়া রিজিয়ন অ্যাম্পিউলার, সেখানে হচ্ছে। আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে, অনেকেরই ভুল ধারণা থাকে যে এই মেনস্ট্রুয়াল সাইকেলে যদি ডান দিকের ওভারি থেকে ওভাম রিলিজ হয়, পরের মেনস্ট্রুয়াল সাইকেলে বাঁ দিকের ওভারি থেকে ওভাম রিলিজ হয়, আবার তারপরের মেনস্ট্রুয়াল সাইকেলে আবার ডান দিকের ওভারি থেকে ওভাম রিলিজ হবে, আবার পরের মেনস্ট্রুয়াল সাইকেলে বাঁ দিকের ওভারি থেকে ওভাম রিলিজ হবে। কিন্তু এটা পুরোটাই কিন্তু মিথ, এরকম হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বুঝতে পারলাম? হতেই পারে এই সাইকেলে যদি ডান দিকের ওভারি থেকে ওভাম রিলিজ হয়, পরের সাইকেলেও ডান দিকের ওভারি থেকে ওভাম রিলিজ হবে, হতেই পারে, ঠিক আছে। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে মোটামুটি আমরা ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাসের একটা কনসেপ্ট আমরা পেলাম, ঠিক আছে। এবার আসি ভাজাইনা। এই যে ভাজাইনা, এই ভাজাইনাটা অ্যাকচুয়ালি কি? এই ভাজাইনাটা কাজ কি? দেখো, রিপ্রোডাকশন পসিবল তখনই হবে যখন স্পার্ম আর ওভামের মিলন হবে, আর স্পার্ম তখনই ফিমেল রিপ্রোডাক্টিভ মানে এই ট্র্যাক্টটার মধ্যে আসবে যখন এই ভাজাইনার মধ্যে ইনসেমিনেশন হবে। বুঝতে পারছি? তাই তো? পেনিসটা কোথায় ঢোকে? ভাজাইনার মধ্যে ঢোকে, এবং এখানে কি হয়, এখানে ইনসেমিনেশন হয়, ইজাকুলেশন হয়, সিমেন্টকে ঢেলে দেওয়া হয়, ঠিক আছে। এবার এখান থেকে অসংখ্য স্পার্ম কি হয়ে যায়, ভেতর দিকে চলে আসে, এবং তার মধ্যে থেকে যেটা সবথেকে এফেক্টিভ স্পার্ম, তার সঙ্গে ওভামের মিলন হয়। দেখো এরকম ভাবেই তো জিনিসটা তৈরি না। একটা কলেজে একজন মহিলা 10 জন ছেলে পেছন পেছন ঘুরছে, প্রেমটা কার সাথে হয়, যে তার জন্য সবথেকে যোগ্য তার সাথেই না হবে।
ও কনফিউশন হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে ভাজাইনা কি? হোয়াট ইজ ভাজাইনা? যদি মজা করে বলতে হয়, ভাজাইনা হচ্ছে পুরুষের কর্মস্থান আর বাচ্চার জন্মস্থান। কেন? বাচ্চা ওখান থেকেই বেরোবে, তাই তো? আর পুরুষও তার কর্ম এখানেই করছে, সুতরাং ভাজাইনা বাচ্চার জন্মস্থান, পুরুষের কর্মস্থান। বোঝাতে পারলাম? জোকস অ্যাবাউট। যাই হোক, তার মানে আমরা কি দেখছি যে এই যে ভ্যাজাইনাল ক্যানেল, সার্ভাইকাল ক্যানেল আর ভ্যাজাইনাল লুমেন, সার্ভাইকাল ক্যানেল মানে সার্ভাইকাল সার্ভিসের ভেতর দিয়ে যে ক্যানেলটা চলে গেছে এবং ভ্যাজাইনাল লুমেন, এই দুটো দিয়ে কি হচ্ছে? বাচ্চার জন্ম হচ্ছে। তাই এটাকে কি বলা হয়? বার্থ ক্যানেল বলা হয়। এটাকে কি বলা হয়? বার্থ ক্যানেল। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? বার্থ ক্যানেল, কেন বার্থ ক্যানেল? এই ক্যানেল দিয়েই তো বাচ্চাটা ডেলিভারি হচ্ছে, তাই না? বাচ্চাটা বেরোচ্ছে কোথা দিয়ে? এখান দিয়েই তো বেরোচ্ছে। বাচ্চা তো অন্য কোথা দিয়ে বেরোয় না। আমি যদি এটাকে কেটে না বার করি, নর্মালি তো এই বাচ্চাটা বেরোয়, কোথা দিয়ে বেরোবে? এখান দিয়ে বেরোবে। সার্ভিক্স হয়ে ভ্যাজাইনা হয়ে তারপরে বেরোবে বাচ্চাটা। সেই জন্য এই অংশটাকে কি বলা হচ্ছে? বার্থ ক্যানেল বলা হচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার ভাজাইনাল ওয়ালেরও আমরা দেখেছি তিনটে সাবলেয়ার রয়েছে। কি কি? ভেতর দিকের যে সাবলেয়ার সেটাকে বলা হয় মিউকোসা। ভেতর দিকের সাবলেয়ারটাকে কি বলা হয়? মিউকোসা। ঠিক যেমন আমরা ফ্যালোপিয়ান টিউবের ক্ষেত্রে পড়েছিলাম ভেতর দিকের সাবলেয়ারটাকে কি বলা হয়? মিউকোসা। ঠিক সেরকম ভাজাইনাল ভেতর দিকের সাবলেয়ারটাকেও মিউকোসা বলা হয়। ঠিক আছে? মাঝের যে সাবলেয়ার সেটাকে বলা হয় মাস্কিউলারিস। মাস্কিউলারিস। আমরা ফ্যালোপিয়ান টিউবে দেখেছিলাম তার মাঝের লেয়ারটাকে কি বলা হয়? মাস্কিউলারিস। যেহেতু এখানে মাসল রয়েছে, ভাজাইনাল মাঝের লেয়ারটাকেও মাস্কিউলারিস বলা হয়। কেন? যেহেতু এখানে মাসলস রয়েছে। ঠিক আছে? আর যেটা একদম বাইরের দিকের যে সাবলেয়ার ভাজাইনাল ওয়ালে, সেটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়া। এটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়া। এই অবধি বোঝাতে পারলাম? স্যার কি বললেন? অ্যাডভেন্টিশিয়া, A D V E N T I T I A, অ্যাডভেন্টিশিয়া। ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। এই যে ইউটেরাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইউটেরাসের মাঝের যে লেয়ারটা, যেটাকে আমরা মায়োমেট্রিয়াম বলছি, এখানে কি রয়েছে? মাসল রয়েছে। কোন ধরনের মাসল? স্মুথ মাসল। কেন এখানে স্মুথ মাসল আছে কেন বলতে পারবে? দেখো, যখন বাচ্চাটা ডেলিভারি হবে, তাই তো, এখানে একটা চাপের দরকার, প্রেসার ক্রিয়েট করতে হবে। ধরো এটা একটা টুথপেস্টের টিউব, ঠিক আছে? আমি এই ঢাকাটা খুললাম, এটাকে আমি যদি উল্টো করি, আমি যদি টুথপেস্টের টিউবটায় চাপ দিই, তাহলে কি হবে? মুখ দিয়ে কি বেরোবে? টুথপেস্টটা বেরোবে, পেস্টটা বেরিয়ে আসবে। ঠিক সেরকম চিন্তা করো, বাচ্চাটা বেরোতে হবে, তাহলে এখানে একটা প্রেসার ক্রিয়েট করতে হবে, এখানে একটা চাপের সৃষ্টি করতে হবে। এই চাপটা কি দিলে এই ইউটেরাসের মধ্যে থাকা স্মুথ মাসলের চাপ দেবে, যাতে বাচ্চাটা বেরিয়ে আসতে পারে। বোঝাতে পারলাম? সেই জন্য মায়োমেট্রিয়াম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা লেয়ার। ক্লিয়ার? চলো এটা বুঝছি, তাহলে এটা বুঝি। হ্যাঁ আচ্ছা, যখন স্পার্মের সাথে যখন ওভামের মিলন হয়, অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যখন ফিউশন হয়, তখন প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। এই জাইগোট হচ্ছে সিঙ্গেল সেল, একখানে কোষ। ঠিক আছে? প্রথমে কি তৈরি হলো? প্রথমে স্পার্ম আর ওভামের মিলনকে কি বলা হয়? ফার্টিলাইজেশন বলা হয়। কি বলা হয়? ফার্টিলাইজেশন। ঠিক আছে? তাহলে ফার্টিলাইজেশন যখন হলো, প্রথম যে জিনিসটা তৈরি হলো সেটাকে কি বলা হয়? জাইগোট। ঠিক আছে? এই জাইগোটটা কি? সিঙ্গেল সেল, একটাই মাত্র কোষ তৈরি হলো, সেটার নাম হচ্ছে জাইগোট। এবার আমাদের দেহ কি মাল্টিসেলুলার? আমরা মাল্টিসেলুলার অর্গানিজম, তাহলে একখানে কোষ থাকলে হবে না। এবার এখানে কোষ বিভাজন হবে, সেল ডিভিশন হবে, তাই তো?
32টা কোষ দেখবো। আর মরুলার এই যে কোষগুলো এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই কোষগুলোকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। তাহলে 16 থেকে 32টা কি রয়েছে? ব্লাস্টোমিয়ার্স রয়েছে। ব্লাস্টোমিয়ার্স বোঝাতে পারলাম? তাহলে মরুলাটা কেমন একটা কম্প্যাক্ট বল, একটা সলিড মাস তৈরি হলো, যার মধ্যে আমরা কি দেখবো? এরকম 16 থেকে 32টা কি রয়েছে? ব্লাস্টোমিয়ার নামক কোষ রয়েছে। দেখো তো ছবিটা দেখে বুঝতে পারছি। ছবিটা দেখে বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার এই মরুলাটা কি হবে? মরুলাটা ফ্যালোপিয়ান টিউব থেকে গড়াতে 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 সিলিয়ারিটি আছে তো, ঠিক আছে, পেরিস্টালসিস আছে তো, তাহলে এই মরুলাটা কি হবে? ফ্যালোপিয়ান টিউব থেকে গড়াতে 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 কোথায় এসে ঢুকবে? ইউটেরাসের মধ্যে ঢুকবে, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকবে। বোঝাতে পারলাম? এবার ইউটেরাসের মধ্যে ঢুকে কিন্তু এই মরুলার ইমপ্ল্যান্টেশন হবে না, অর্থাৎ মরুলা কিন্তু নিজেকে ইউটেরাইন ওয়ালের সঙ্গে আটকাতে পারবে না। মরুলাটা আরো ফার্দার ডেভেলপ হবে, ওই যে জিনিসটা তৈরি হবে সেটা হলো ব্লাস্টোসিস্ট। তাহলে কি তৈরি হবে? মরুলাটা আরো ফার্দার ডেভেলপ হয় ব্লাস্টোসিস্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই যে ব্লাস্টোসিস্ট তৈরি হলো, এই ব্লাস্টোসিস্ট কি করবে? নিজেকে ইউটেরাইন ওয়ালের সঙ্গে নিজেকে আটকে ফেলবে। ক্লিয়ার? এই যে ব্লাস্টোসিস্ট যে ইউটেরাইন ওয়ালের সঙ্গে নিজেকে আটকে ফেললো, ইউটেরাইন ওয়াল মানে কোনটা? এন্ডোমেট্রিয়াম, যেটা একটা ভেতরকার সাবলেয়ার, তার সঙ্গে এই যে ব্লাস্টোসিস্ট আটকে ফেললো, এই পদ্ধতিটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এই পদ্ধতিটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন অর্থাৎ রোপণ হয়ে গেল, রোপণ হয়ে গেল, ঠিক আছে? ব্লাস্টোসিস্ট তার নিজেকে ইউটেরাইন ওয়ালের সঙ্গে রোপণ করে দিল, তার রোপণ হয়ে গেল, ইমপ্ল্যান্টেশন হয়ে গেল, ঠিক আছে? আর যেই মুহূর্তে ইমপ্ল্যান্টেশন হলো, সঙ্গে সঙ্গে মহিলাটির মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। আমরা একজন মহিলাকে প্রেগন্যান্ট কখন বলবো? যখন ফার্টিলাইজেশন হবে তখন, না যখন ইমপ্ল্যান্টেশন হবে তখন? যখন ইমপ্ল্যান্টেশন হবে, যখন ব্লাস্টোসিস সে নিজেকে ইউটেরাইন ওয়ালের সঙ্গে আটকে দেবে, যখন মহিলার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাবে, তখনই একমাত্র আমরা বলবো যে মহিলাটি প্রেগন্যান্ট হয়েছে। যখন এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্পার্ম আর ওভামের মিলন হলো, অর্থাৎ ফার্টিলাইজেশন হলো, তখন কিন্তু তিনি প্রেগন্যান্ট না। যখন মহিলাটা গড়াতে 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 ইউটেরাইন ক্যাভিটির মধ্যে চলে আসলো, তখনও তিনি প্রেগন্যান্ট না। কিন্তু যখন সেটা ব্লাস্টোসিস তৈরি হয়, তাকে ইমপ্ল্যান্ট করে নিল, নিজেকে ইমপ্ল্যান্ট করে নিল ইউটেরাইন ওয়ালের সঙ্গে, তখনই কিন্তু সেই মহিলা প্রেগন্যান্ট। ক্লিয়ার? এবার ব্লাস্টোসিস্ট আরো ডেভেলপ করবে, করে কি তৈরি হবে? দুটো জিনিস তৈরি হবে। কি কি? একটা হবে এমব্রায়ো, আরেকটা কি তৈরি হবে? আরেকটা হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টাটা কি করে? এমব্রায়োকে কভার করে রাখে, ঠিক আছে? এবং এই প্লাসেন্টাটা সে নিজেকে ইউটেরাসের সঙ্গে আটকে রাখে। বুঝতে পারলাম? যখন এমব্রায়ো তৈরি হয়ে গেল, তখন তার মধ্যে কি তৈরি হবে? আস্তে আস্তে নিউরাল টিউব তৈরি হবে। নিউরাল টিউব আমরা জানি কি? এই যে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড রয়েছে, যেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, প্রথমে তো একবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় না। প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নিউরাল টিউব তৈরি হয়, তারপরে সেটা ডেভেলপ করে ব্রেন আর স্পাইনাল কর্ড তৈরি করে। বুঝতে পারলাম? তাহলে প্রথমে এমব্রায়ো তৈরি হলো, এখানে কি তৈরি হওয়া শুরু হলো? নিউরাল টিউব তৈরি হলো। বুঝতে পারলাম? এবার এমব্রায়োর পরের ধাপ কি? এমব্রায়োর পরের ধাপ হচ্ছে ফিটাস। এমব্রায়োর পরের ধাপ হচ্ছে ফিটাস। তাহলে আমরা কি কি দেখলাম? যখন প্রথম স্পার্ম আর ওভামের মিলন হলো, ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম যখন হলো, ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট যখন হলো, সেই পদ্ধতিটাকে আমরা কি বলি? ফার্টিলাইজেশন। ঠিক আছে? কেউ এটাকে এস লেখে, কেউ এটাকে জেড লেখে। ফার্টিলাইজেশন, ঠিক আছে? ফার্টিলাইজেশন হওয়ার পর প্রথমে একটা সিঙ্গেল সেল তৈরি হলো, সেটাকে কি বলা হয়? জাইগোট। এটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হচ্ছে। কিন্তু এই জাইগোটের মধ্যে কি তৈরি হবে? মরুলা তৈরি হবে। মরুলা কটা কোষ দিয়ে তৈরি? 16 থেকে 32টা কোষ দিয়ে তৈরি। সেই কোষগুলোকে কি বলে? ব্লাস্টোমিয়ার বলা হয়। তার মানে there are 16 to 32 ব্লাস্টোমিয়ার্স, যেটা নাকি মরুলা তৈরি করেছে।
তৈরি করেছে, একটা কম্প্যাক্ট বল তৈরি করেছে 16 থেকে 32টা প্লাস্টোমিয়ার দিয়ে। এবার এই মডুলারটা গড়াতে 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 কোথায় ঢুকবে? ইউট্রাইন ক্যাভিটির মধ্যে ঢুকবে, সেটা আরো ডেভেলপ হবে, ওই কি তৈরি হবে? ব্লাস্টোসিস্ট তৈরি হবে। যেই মুহূর্তে সেটা ব্লাস্টোসিস্ট তৈরি হলো তার ইমপ্ল্যান্টেশন হয়ে গেলে ইউট্রাইন ওয়ালের সঙ্গে, বোঝাতে পারছি? এবার ব্লাস্টোসিস্ট আরো ডেভেলপ হবে, ওই কি তৈরি হবে? এমব্রায়ো তৈরি হবে, সেটা আরো ডেভেলপ হবে, ওই কি তৈরি হবে? ফিটাস তৈরি হবে। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, তার মানে এই যে ফিটাল ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে আমরা তিনটে স্টেজ দেখতে পাচ্ছি। কি কি তিনটে স্টেজ? আমি এটা বুঝি। আচ্ছা, তিনটে স্টেজ কি কি তৈরি হবে? প্রথম যে স্টেজ সেটাকে বলে জার্মিনাল স্টেজ, স্টেজেস অফ ফিটাল ডেভেলপমেন্ট। আমি লিখে দিচ্ছি 3 স্টেজেস অফ ফিটাল ডেভেলপমেন্ট। প্রথমটাকে কি বললাম? প্রথম স্টেজটাকে কি বললাম? জার্মিনাল স্টেজ। প্রথম স্টেজ হচ্ছে জার্মিনাল স্টেজ। এই জার্মিনাল স্টেজে কি হয়? জাইগোট, জাইগোট থেকে কি তৈরি হলো? মডুলা, মডুলা থেকে কি তৈরি হলো? ব্লাস্টোসিস্ট, এবং ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হয়ে গেল। এটা হচ্ছে জার্মিনাল স্টেজ। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে জাইগোট, তারপরে কি? মডুলা, তারপরে কি? ব্লাস্টোসিস্ট, এবং এই ব্লাস্টোসিস্টে কি হয়ে গেল? ইমপ্ল্যান্টেশন হয়ে গেল। বোঝাতে পারলাম? জার্মিনাল স্টেজ। এর পরের স্টেজটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এর পরের স্টেজটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজ। এবার এমব্রায়োনিক স্টেজে কি হয়? দেখো, এমব্রায়োনিক স্টেজের নাম থেকে বুঝতে পারছি কি তৈরি হয়? এমব্রায়ো তৈরি হয়। এমব্রায়ো, সেটা দেখলাম না? এমব্রায়ো তৈরি হয়েছে, লিখেছিলাম এমব্রায়ো তৈরি হয়। মানে তোমার ধরো এই মোটামুটি 3rd উইক থেকে এন্ড অফ 8th উইক অফ প্রেগন্যান্সি, মানে মোটামুটি 3rd উইক অফ প্রেগন্যান্সি থেকে এন্ড অফ 8th উইক অফ প্রেগন্যান্সি, এই সময়টা কি স্টেজ? এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এখানে কি তৈরি হয়? এমব্রায়ো তৈরি হয়। এখানে কি তৈরি হয়? এমব্রায়ো। ঠিক আছে? এবারে এমব্রায়ো যখন তৈরি হচ্ছে তার মানে কি? নিউরাল টিউব তৈরি হলো। নিউরাল একটু আগে আমরা আলোচনা করেছি, এমব্রায়োর মধ্যে কি হয়? নিউরাল টিউব ইজ ফর্ম। শুধু যে নিউরাল টিউব তৈরি হলো তা না, এবার আস্তে আস্তে অর্গান সিস্টেম গুলো তৈরি হচ্ছে, অর্গান সিস্টেম গুলো তৈরি হতে লাগছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখছি? নিউরাল টিউব তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে? অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম গুলো তৈরি হতে লাগছে। ঠিক আছে? এর পরের স্টেজ আমরা কি দেখলাম? ফিটাল স্টেজ। মানে নাম থেকে বুঝতে পারছি ফিটাল স্টেজ মানে এখানে কি তৈরি হচ্ছে? ফিটাস তৈরি হচ্ছে। বোঝাতে পারছি কি? তাহলে ফিটাল স্টেজটা আমরা কখন দেখবো? ওই অ্যারাউন্ড 9th উইক। আর কত অবধি হবে? আনটিল বার্থ অবধি, যতক্ষণ না বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে ততক্ষণ অবধি পুরোটাই হচ্ছে ফিটাল স্টেজ। তাহলে শুরু হচ্ছে কখন থেকে? অ্যারাউন্ড 9th উইক, মানে এন্ড অফ 8th উইক অবধি তো এমব্রায়োনিক স্টেজ যাচ্ছে। এবার 9th উইক থেকে কি শুরু হচ্ছে? মোটামুটি 9th উইকের কাছ থেকে এই ফিটাল স্টেজ শুরু হচ্ছে অ্যারাউন্ড 9th উইক। এবার এখান থেকে কবে? যতক্ষণ না বাচ্চাটা জন্ম নিচ্ছে, আনটিল বার্থ। তার মানে যা যা তৈরি হওয়া এই ফিটাল স্টেজের মধ্যেই তৈরি হয়েছে। এই যে অর্গান সিস্টেম গুলো যে আমরা দেখলাম সবে শুরু হওয়া, তো তৈরি হওয়া শুরু হয়েছে এমব্রায়োনিক স্টেজে, সেটা আরো ডেভেলপ করবে কোথায়? সে ফিটাল স্টেজে ডেভেলপ করবে, তাই তো? এবং এই ফিটাল স্টেজে বোঝা যাবে যে যে তৈরি হচ্ছে সেটা মেল নাকি ফিমেল। বোঝাতে পারছি? মোটামুটি 20 উইকস এর আশেপাশে, মোটামুটি যেটাকে তো 20 উইকস এর আশেপাশে সেটা লিম্বস গুলোকে নাড়াতে পারে। বলেন না লাথি মারছে পেটে, অনেক সময় বলেন তো মায়েরা যে দেখেছিস পেটের মধ্যে লাথি মারছে, তার মানে কি সেটা লিম্বটাকে নাড়াচ্ছে। এটা মোটামুটি
মোটামুটি কোন সময় অ্যারাউন্ড 20 উইকস, অ্যারাউন্ড 20 উইকস। এখানে কি হবে, তাদের লিম্বসের মুভমেন্ট হবে, মুভ ইটস লিম্বস। বোঝাতে পারলাম? আচ্ছা, আমরা যদি ফুল টার্ম প্রেগন্যান্সি দেখি, ফুল টার্ম, তাহলে এটা কত দিনের হয়? 40 উইকস এর হয়, 40 উইকস। ঠিক আছে, আমি এটা বুঝবো? আচ্ছা স্যার আমরা যদি ফুল টার্ম প্রেগন্যান্সি দেখি, এটা কত দিনের হয়? 40 উইকস। 40 উইকস মানে কত? আমরা যদি খুব স্পেসিফিক্যালি বলি তাহলে কত দিন হচ্ছে? 280 ডেজ। 280 ডেজ, 280 ডেজ। এই 280 ডেজ মানে কত? 9 মাস 10 দিন। কত? 9 months 10 days। ঠিক আছে, মায়েরা বলে না তোকে আমি 9 মাস 10 দিন পেটে ধরেছি, তারপরে তুই কেন বাজে ছেলে হলি, তুই আমার মতো হলি না। তাহলে ফুল টার্ম প্রেগন্যান্সি কত দিন? 9 months 10 days বা 280 days। বোঝাতে পারলাম? এই যে সময়টা, প্রেগন্যান্সির এই যে সময়টা, এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক একটা ভাগকে বলা হয় ট্রাইমেস্টার। তাহলে প্রেগন্যান্সিকে আমরা কটা ট্রাইমেস্টারে ভাগ করতে পারি? তিনটে ট্রাইমেস্টারে ভাগ করতে পারি। মানে মোটামুটি 3 মাস, এক্স্যাক্টলি না, আমরা মোটামুটি 3 মাস ধরে আমরা প্রেগন্যান্সিকে তিনটে ট্রাইমেস্টারে ভাগ করি। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড থার্ড ট্রাইমেস্টার। বোঝাতে পারলাম? ফার্স্ট ট্রাইমেস্টার, এই ফার্স্ট ট্রাইমেস্টার মানে কি? এটা হচ্ছে প্রথম 12 সপ্তাহ। প্রথম 12 সপ্তাহ মানে ক সপ্তাহ? 1 মাস হয়। 4 সপ্তাহ 1 মাস হয়, তাহলে 12 সপ্তাহ মানে ক মাস? 4 4 4 কত হচ্ছে? 3 মাস। 3 মাস মানে ফার্স্ট 3 মান্থস। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার কি? ফার্স্ট 3 মান্থস। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? মানে ফার্স্ট 12 উইকস বলতে পারি আমরা, ফার্স্ট 12 উইকস। সেকেন্ড ট্রাইমেস্টার আমরা কোনটাকে বলবো? সেকেন্ড ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হলো, সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হলো, অর্থাৎ উইক 13 থেকে 28। উইক 13 টু 28, এটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। মানে মোটামুটি হচ্ছে 3 মাস 3 সপ্তাহ, মানে এই ধরো 15 উইক। এটা হিসাব করো 13 থেকে 28। উইক 13 টু উইক 28 মানে কত হচ্ছে? 15 উইকস হচ্ছে, তাই তো? 15 উইকস হচ্ছে, বুঝছো তো হিসাব? 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 8 9 10 11 12 13 14 15 15 উইকস হচ্ছে। তার মানে কত? তার মানে হচ্ছে 3 months 3 weeks, 3 months 3 weeks, মানে 4 মান্থ থেকে 1 সপ্তাহ কম, 3 months 3 weeks, 4 সপ্তাহ 1 মাসে, মোটামুটি তার মানে 3 মাসের আশেপাশে ধরে দেখো ট্রাইমেস্টার কনসিডার করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার কোন সময়? ওই মোটামুটি উইক 29 থেকে 40 অবধি। কারণ ফুল টার্ম প্রেগন্যান্সি কত? 40 সপ্তাহ 40 উইকস। তার মানে এর পর থেকে হচ্ছে থার্ড ট্রাইমেস্টার, যতদিন না বাচ্চাটা ডেলিভারি হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে উইক 29 টু 40, উইক 29 টু 40, এটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। মানে মোটামুটি 2 মাস 2 সপ্তাহ, মানে 2.5 মাস মতো। ঠিক আছে, 2 months 2 weeks, 4 সপ্তাহে 1 মাস, সেখানে 2 সপ্তাহ মানে হাফ মাস, মানে 2 মাস আর হাফ মাস, মানে 2.5 মাস মতো। ঠিক আছে, ওই 11 উইকস, 11 উইকস দাঁড়াচ্ছে।
তার মানে উইক 40 তে গিয়ে আমরা কি দেখবো কি হবে বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে মানে ফুল টার্ম প্রেগন্যান্সি হচ্ছে 40 উইকস বাট 20 ডেজ মানে 9 মাস 10 দিন এটাকে আমরা তিনটে ট্রাইমেস্টারে ভাগ করেছি ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কোনটা বলছি প্রথম 3 মাস বলছি সেকেন্ড ট্রাইমেস্টার কোনটা বলছি তারপরে 3 মাস 3 সপ্তাহ বলছি আর থার্ড ট্রাইমেস্টার কোনটা বলছি তারপর থেকে ডেলিভারির সময় বলছি ক্লিয়ার এবারে যত অস্বস্তি যত ডিসকমফোর্ট ডিউরিং আর্লি প্রেগন্যান্সি যেমন নজিয়া এন্ড ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি যেটাকে আমরা এনভিপি বলি এনভিপি নজিয়া এন্ড ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সির সময় একটা বমি বমি ভাব বা বমি হয় অনেক সময় সেটা কোন সময় হয় ফার্স্ট ট্রাইমেস্টারে হয় এটাকে অনেকে মর্নিং সিকনেস বলে অনেকে মর্নিং সিকনেস বলে মর্নিং সিকনেস মানে একটা জিনিস যেটা এই নামটা একটু কনফিউজিং মর্নিং সিকনেস তার মানে কি মর্নিং হচ্ছে এখন মর্নিং এই তার অস্বস্তিটা হচ্ছে তা কিন্তু না যে কোনো সময় হতে পারে সুতরাং মর্নিং সিকনেসের থেকে তোমরা যদি এনভিপি বলো সেটা অনেক বেশি সাইন্টিফিক nausea and vomiting during pregnancy what is the difference between nausea and vomiting বলতে পারবে কেউ nausea কাকে বলে আর vomiting কাকে বলে আমার সবথেকে অবাক লাগে না পারলে বলো না জানি না পারলে বলো হ্যাঁ জানি আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা তোমার তো রেসপন্সটা লাগবে না আমি বুঝবো কি করে বুঝতে পারছো না তো পারবো আচ্ছা ধরো তুমি কাউকে লাথি মারতে চাও লাথি মারবো 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 ভাবছো আর লাথি মেরে দিলে দুটোর মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে তোমার লাথি মারার ইচ্ছা জাগছে আর একটা তুমি বাস্তবে লাথি মেরে দিলে এই যে পার্থক্য এটাই হচ্ছে নজিয়া আর ভমিটিং এর মধ্যে পার্থক্য নজিয়া মানে তার বমি বমি ব্যাপার আসছে মনে হচ্ছে বমিটা হয়ে যাবে হয়নি বমি হয়নি এটা একটা বমি বমি ব্যাপার আসছে গাম লাগছে পাক মারছে এটা হচ্ছে নজিয়া আর ভমিটিং মানে বমিটা হয়ে গেল বুঝতে পারলাম নজিয়া এন্ড ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি এটা ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচন্ড রকমের হয় ঠিক আছে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে এগুলো আবার হয়ে যায় এই যে ডিসকমফোর্ট অফ আর্লি প্রেগন্যান্সি নজিয়া এন্ড ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি এগুলো আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে কাজ করব এগুলো সবথেকে বেশি কোথায় পাবো ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে পাবো ক্লিয়ার আচ্ছা আচ্ছা এবারে এই যে আমরা বললাম এই যে হিসাবটা বললাম এটা আমরা কারো কারো ছোট হতে পারে বড় হতে পারে মানে একটু ভ্যারি করতে পারে এমন না যে এটাই হতে হবে এটা শর্টারও হতে পারে লম্বারও হতে পারে কিন্তু ইন জেনারেল আমরা এটাই জানি ঠিক আছে এর চেয়ে বেশি ডিটেলস আমাদের জন্য আমি গেলাম না এই অবধি পরিষ্কার তাহলে এটা বুঝি তাহলে বার্থ ক্যানাল আমরা কোনটাকে পড়লাম বার্থ ক্যানাল কোনটা সার্ভিক্স আর ভ্যাজাইনা সার্ভাইকাল ক্যানাল আর ভ্যাজাইনাল লুমেন এই দুটো নিয়ে হচ্ছে বার্থ ক্যানাল তাই তো আচ্ছা আচ্ছা ভ্যাজাইনার মধ্যে আমরা এরকম কিছু ট্রান্সভার্স রিজেস দেখতে পাবো ঠিক আছে এগুলোকে বলা হয় রুকি ভ্যাজাইনাল রুকি ঠিক আছে আর ভ্যাজাইনাল যে ওপেনিং যেটা ভ্যাজাইনাল ওপেনিং সেটাকে কি বলা হয় ভ্যাজাইনাল ইন্ট্রাইটাস কি বলা হয় ভ্যাজাইনাল ইন্ট্রাইটাস ইন্ট্রাইটাস মানে হচ্ছে ওপেনিং ঠিক আছে ভ্যাজাইনাল যে ওপেনিং যেটা যে ছিদ্র যেটা যে খোলা যে জায়গাটা ওপেনিং সেটাকে বলা হয় ভ্যাজাইনাল ইন্ট্রাইটাস ক্লিয়ার আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম অ্যানাল ক্যানালের ওপেনিংটাকে আমরা কি বলেছিলাম অ্যানাস তাই তো ঠিক সেরকম ভ্যাজাইনাল যে লিউমেন যেটা রয়েছে তার যেটা ওপেনিং ভ্যাজাইনাল যে মুখটা যে খোলা যে জায়গাটা ওপেনিংটা সেটাকে বলা হয় ভ্যাজাইনাল ইন্ট্রাইটাস এই অবধি ক্লিয়ার আচ্ছা চলো এবার আমরা একটু ওভারিয়ান ফলিকল নিয়ে জেনে নিই এটা বুঝলাম ওভারিয়ান ফলিকল তার যখন 18 থেকে 22 উইক চলছে 18 টু 22 উইকস যখন চলছে ঠিক আছে মানে মোটামুটি ধরো 4.5 টু 5.5 মান্থস 4.5 টু 5.5
মান্থ যখন চলছে, মানে মোটামুটি আমি যদি এটাকে রাফলি বলি মোটামুটি 5 মাস মতো, মোটামুটি 5 মান্থস আমরা যদি রাফলি বলি, এই সময় কি দেখবো আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ফলিকলস কিন্তু সেই বাচ্চাটার ওভারির মধ্যে তৈরি হয়ে যায়। বুঝতে পারলাম? এখনো বাচ্চাটা কিন্তু জন্ম নেয়নি, প্রেগন্যান্সির কোন সময় চলছে 18 টু 22 উইকস এর মধ্যে। আমরা কি দেখবো, মাতৃগর্ভে যে ফিমেল বাচ্চাটা বড় হচ্ছে তার কিন্তু অলরেডি ওভারির মধ্যে ফলিকলস তৈরি হয়ে যায় এবং সেই সময় ফলিকলের সংখ্যাটা সবথেকে বেশি থাকে। ঠিক আছে? এই যে ফলিকল গুলো, এগুলোকে বলা হয় প্রাইমোরডিয়াল ফলিকলস। কি বলা হয়? প্রাইমোরডিয়াল ফলিকলস। বুঝতে পারলাম? এভারেজে এই সময় 18 টু 22 উইকস যখন রয়েছে, এই সময় কতগুলো ফলিকল তৈরি হয়, তখন তার কতগুলো ফলিকল থাকে, এভারেজে হচ্ছে 4 টু 5 মিলিয়ন। কতগুলো? 4 টু 5 মিলিয়ন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আর এই যে ওভারিয়ান ফলিকল, এর মধ্যে কি থাকে? ইম্যাচিউর ওসাইট থাকে। ইম্যাচিউর ওসাইট, যেগুলোকে বলা হয় প্রাইমারি ওসাইট, যেগুলোকে বলা হয় প্রাইমারি ওসাইট, মানে ইম্যাচিউর ওভার। প্রাইমারি ওসাইট। ঠিক আছে? এবার বাচ্চাটা ডেভেলপ হচ্ছে হচ্ছে হচ্ছে, এবার জন্মের আগে গিয়ে আমরা দেখব এই ফলিকল যেগুলো রয়েছে, প্রাইমোরডিয়াল ফলিকল, এর সংখ্যা অনেকটা কমে গেল। কোথায় এসে দাঁড়ালো? মোটামুটি 4 লাখ মতো। বিফোর বার্থ, এই যে 4 থেকে 5 মিলিয়ন যে ফলিকল ছিল, এর সংখ্যাটা কোথায় নেমে গেল? বার্থের কাছে 4 লাখে চলে আসে, মোটামুটি 4 লাখ। বুঝতে পারলাম? ঠিক আছে? এবার বাচ্চাটা জন্মে গেল, এবার বাচ্চাটা পিউবার্টিতে পৌঁছালো, তখন ফলিকলের সংখ্যা আরো কমে যাবে। পিউবার্টির সময় ফলিকলের সংখ্যা কত দাঁড়াবে? ফলিকল মানে 3 লাখ বা 2 লাখ মতো, 2-3 লাখ মতো, 2 to 3 লাখ এসে দাঁড়ালো। বুঝতে পারলাম? মানে যখন 18 টু 22 উইকস ছিল, তখন ছিল কত? 4 টু 5 মিলিয়ন ফলিকলস ছিল, যেগুলো বলা হচ্ছে প্রাইমোরডিয়াল ফলিকলস। সেখান থেকে কমতে 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 পিউবার্টির সময় কতগুলো ফলিকল এসে দাঁড়ালো? মাত্র 2 থেকে 3 লাখ ফলিকল দাঁড়ালো। বুঝতে পারলাম? এবার এই যে 2 থেকে 3 লাখ যে ফলিকল, ওভারিয়ান ফলিকল, এর মধ্যে থেকেও 400 থেকে 500টা ফলিকল এরাই ম্যাচিউর হবে, হয় প্রি ওভুলেটরি ফলিকল তৈরি করবে, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এর ভেতর থেকে 400 থেকে 500টা, 400 টু 500 ফলিকল ম্যাচিউর করতে পারবে। ম্যাচিউর করে কি তৈরি হবে? প্রি ওভুলেটরি ফলিকল, মানে যারা ওভুলেশন করতে পারে এরকম ফলিকল তৈরি হবে। ক্লিয়ার? প্রি ওভুলেটরি ফলিকল তৈরি হবে, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। বুঝতে পারবো? গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে? আচ্ছা, এবার একটা মহিলা তার মেনোপজ কোন সময় হয়? মেনোপজের আইডিয়া আছে? মেনোপজ, মেনাকি, এগুলো জানি আমরা। যখন মহিলাটির তার প্রথম মেনস্ট্রুয়েশন হলো, সেই বয়সটাকে বলা হচ্ছে মেনাকি। আর যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হয়ে গেল, আর মেনস্ট্রুয়েশন হবে না, সেই বয়সটাকে বলা হচ্ছে মেনোপজ। বুঝতে পারলাম? তাহলে কি বললাম আমি? মেনাকি, এটাকে আমরা কিন্তু মেনার্কি বলবো না, বানানটা MENARCH, MENARCH, এটা প্রনাউন্সিয়েশন হবে মেনাকি। ঠিক আছে? আরেকটা কি বললাম? মেনোপজ। পজ মানে কি? বন্ধ হয়ে যাওয়া। পজ, বন্ধ, মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল। মেনাকি থেকে গেল মেনস্ট্রুয়েশন শুরু হলো। মোটামুটি এই মেনাকি কোন বয়সে শুরু হয় মহিলাদের? কারণ আগে হয়, কারণ পরে হয়। মোটামুটি আমি যদি ধরি 13 বছর, 13 ইয়ার্স, মোটামুটি 13 ইয়ার্স। ঠিক আছে? আর তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয় তখন মোটামুটি এই
50 ইয়ার্স বুঝতে পারছি 40 to 50 years 45 to 55 years মানে এর মধ্যে মোটামুটি ভ্যারি করে এবার একটা জিনিস আমি কেন এটা বলছি একটা অঙ্কের হিসাব করতে হবে আমি কি বলেছি প্রিওভুলেটরি ফলিকল তৈরি হচ্ছে এখন কতগুলো তৈরি হয় যারা অ্যাকচুয়ালি ওভুলেশন করাতে পারে সেগুলো আলটিমেটলি কোথায় এসে করে 400 to 500 তাই তো এটা আসলে আমি একটা হিসাব করব না 13 বছর 13 বছর মানে আমি যদি এটাকে 13 বছর মানে আমি যদি এটাকে মাসে কনভার্ট করি কতগুলো মাস আসছে 13 ইয়ার্স মানে 13 into 12 করো 13 ইয়ার্স তো এটাকে আমি মান্থে কনভার্ট করছি 13 into 12 মানে কত হয় করো অঙ্ক 156 তাই তো 156 মান্থস ঠিক আছে আচ্ছা তাহলে আমি ধরতে পারি যে সেই মহিলাটির যখন 156 মান্থস চলছে তখন তার মেনস্ট্রুয়েশন শুরু হলো ঠিক আছে মেনস্ট্রুয়েশন শুরু হলো মানে কি প্রিওভুলেটরি ফলিকল তৈরি হয়েছে সে এবার ওভুলেশন করবে গ্রাফিয়ান ফলিকল ওভাম ছাড়বে তাই তো আচ্ছা এবার মেনোপজটাকে একটু হিসাব করি ধরো 40 ইয়ার্স 40 ইয়ার্স মানে কত মাস হচ্ছে 40 ইয়ার্স মানে 40 into 12 কত হয় 480 months তাই তো হিসাবটা কি হচ্ছে 156 months থেকে তার ওভুলেশন শুরু হলো আর বন্ধ হলো 480 থেকে বুঝতে পারছি তার ওভুলেশনটা শুরু হচ্ছে কোন বয়সে 156 months থেকে আর তার ওভুলেশন বন্ধ হয়ে যাচ্ছে কোথায় 480 months থেকে তার মানে এই মাসের সময়টা 480 minus 156 480 minus 156 এই সময়টা তার ওভুলেশন হবে তাহলে 480 minus 156 করলে কত হয় 324 months বুঝতে পারছি বুঝতে পারছি এই 324 months মানে কি প্রত্যেক মাসে একটা করে সে ওভাম রিলিজ করবে প্রত্যেক মাসে সেই জন্য তার প্রিওভুলেটরি ফলিকল কতগুলো তৈরি হয়েছে 400 to 500 তাহলে প্রত্যেক মাসে একটা করে ছাড়তে পারে বুঝতে পারলাম আচ্ছা যদি আমি মেনোপজের বয়স মোটামুটি 50 ইয়ার্স ধরি তাহলে এটাকে আমি তুমি কনভার্ট করো 50 into 12 মানে কত মাস দাঁড়াচ্ছে 50 into 12 মানে 600 months তাই তো এবার 156 মান্থস থেকে তার ওভুলেশন শুরু হয়েছে 600 মান্থস থেকে তার ওভুলেশন বন্ধ হয়েছে তাহলে ওভুলেশনে তার কতগুলো মাস হচ্ছে 600 minus 156 তার মানে কত হচ্ছে 444 তাই তো 444 মান্থস তাই না বুঝতে পারছি তাহলে 444 মান্থস প্রত্যেক মাসে তার একটা করে ওভাম রিলিজ হচ্ছে প্রিওভুলেটরি ফলিকল কত তৈরি হচ্ছে 400 থেকে 500 তাহলে প্রত্যেক মাসে একটা করে ছাড়লে দেখো হিসাব মিলে যাচ্ছে বুঝতে পারছি তার মানে আমরা কি দেখলাম আলটিমেটলি যতই ওভারিয়ান ফলিকল নিয়ে এসে জন্মাও মাতৃগর্ভে যতই তার ওভারিয়ান ফলিকল থাকুক সে যতই ওভারিয়ান ফলিকল নিয়ে জন্মাও পিউবার্টিতে তো যতই ওভারিয়ান ফলিকল থাকুক আলটিমেটলি প্রিওভুলেটরি ফলিকল তৈরি হচ্ছে 400 থেকে 500 টা এবং তার যখন তার মেনাকি শুরু হলো সেখান থেকে মেনোপজ অবধি প্রত্যেক মাসে সে একটা করে ওভারিয়ান ফলিকল থেকে সে একটা করে ওভাম ছাড়বে তাহলে একটা করে ওভারিয়ান ফলিকল তার নষ্ট হয়ে যাচ্ছে তাই তো একটা করে ওভারিয়ান ফলিকল নষ্ট হয়ে যাচ্ছে তাহলে দেখো যতগুলো ওভারিয়ান ফলিকল তার দরকার ততগুলোই কিন্তু প্রিওভুলেটরি ফলিকল তৈরি হচ্ছে বোঝাতে পারলাম কি পারলাম হ্যাঁ স্যার তাহলে এটা বুঝি কারণ নয়েজ আসছে মিউট করতে হবে তাহলে এই যে ওভারিয়ান ফলিকল যেটা তৈরি হচ্ছে প্রথমে ফলিকলটাকে আমরা কি বলেছিলাম কি বলা হয় প্রাইমোরডিয়াল ফলিকলস তাই তো প্রাইমোরডিয়াল ফলিকলস এবারে প্রাইমোরডিয়াল ফলিকলস থেকে পরের যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে প্রাইমারি ফলিকলস প্রাইমোরডিয়াল ফলিকলস থেকে কি তৈরি হবে প্রাইমারি ফলিকলস এবার সেগুলো আরো ডেভেলপ করবে আরো সাইজে বাড়বে ওই কি তৈরি হবে সেকেন্ডারি ফলিকলস
সেকেন্ডারি ফলিকলস, ঠিক আছে। এবারে সেকেন্ডারি ফলিকলস গুলো আরো সাইজে বাড়বে, হয়ে কি তৈরি হবে? টারশিয়ারি ফলিকলস। টারশিয়ারি ফলিকলস, এই যে টারশিয়ারি ফলিকলস গুলো তৈরি হলো, এগুলো কি সাইজ আস্তে আস্তে বাড়ছে, প্রাইমারি ফলিকলস থেকে সেকেন্ডারি ফলিকলস বড়, সেকেন্ডারি ফলিকলস থেকে টারশিয়ারি ফলিকলস বড়, সাইজে বাড়ছে। আর যখন টারশিয়ারি ফলিকলস তৈরি হলো, এর মধ্যে কি থেকে গেল? ফ্লুইড ফিল্ড চেম্বার থেকে গেল, যেটাকে বলা হয় অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম তৈরি হয়ে গেল, অ্যান্ট্রাম, অর্থাৎ এর ভিতরে ফ্লুইড ফিল্ড এক ধরনের চেম্বার তৈরি হলো। এবার এই যে টারশিয়ারি ফলিকলস যতগুলো তৈরি হলো, তার মধ্যে থেকে কিছু কি তৈরি হয়ে যাবে? প্রি ওভুলেটরি ফলিকল। প্রত্যেক ওভারি, প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে আমরা কি দেব? প্রি ওভুলেটরি ফলিকল তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এই টারশিয়ারি ফলিকল থেকে ম্যাচিউর করে কি তৈরি হবে? গ্রাফিয়ান ফলিকল। ফলিকল এটাকে কি বলা হচ্ছে? প্রি ওভুলেটরি ফলিকল, অর্থাৎ ওভুলেশন হওয়ার আগের মুহূর্তে যে ফলিকলটা, ঠিক আছে, প্রি ওভুলেটরি ফলিকল। বোঝাতে পারলাম এই অবধি? তাহলে এই গ্রাফিয়ান ফলিকল বা প্রি ওভুলেটরি ফলিকল এটা হচ্ছে সবথেকে বড়, লার্জেস্ট। দিস ইজ দ্য লার্জেস্ট ওভারিয়ান ফলিকল, ঠিক আছে। এই ওভারিয়ান ফলিকল গুলো কোথায় থাকছে? ওভারির কোন রিজিয়নে? আউটার রিজিয়নে, তাই না? যেটাকে কি বলা হয়? ওভারিয়ান কর্টেক্স। বুঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা চলো এটা বুঝছি। এবার প্রথমে যে জিনিসটা তৈরি হয়, মানে প্রথম 5 মাস ধরে, মানে প্রেগন্যান্সির 5 মাস, ফার্স্ট 5 মাস, ঠিক আছে, এখনো বাচ্চাটা ডেভেলপ হয়নি, মানে বাচ্চাটা ডেলিভারি হয়নি, ফিটাল ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট 5 মান্থসে আমরা যেটা দেখো প্রাইমারি উসাইটস তৈরি হয়। কি তৈরি হয়? প্রাইমারি উসাইটস। এই প্রাইমারি উসাইটস গুলো কিসের মধ্যে থাকবে? প্রাইমোরডিয়াল ফলিকলস এর মধ্যে থাকবে, ঠিক আছে। এই যে প্রাইমারি উসাইট যেগুলো, এগুলো কিসে কনভার্ট হবে? সেকেন্ডারি উসাইটে কনভার্ট হবে। কখন হবে? ডিউরিং পিউবার্টি। দিস প্রাইমারি উসাইটস গেট কনভার্টেড টু সেকেন্ডারি উসাইট। কখন? ডিউরিং পিউবার্টি। ঠিক আছে। এবার এই যে সেকেন্ডারি উসাইটস যেগুলো তৈরি হবে, এই সেকেন্ডারি উসাইট গুলোই কিন্তু রিলিজ হবে ডিউরিং ওভুলেশন। দিস সেকেন্ডারি উসাইট গুলোই will get released during ovulation. বুঝতে পারলাম? মানে জিনিসটা কেমন হয়? ওভারিয়ান ফলিকল, এর মধ্যে প্রত্যেকটা ওভারিয়ান ফলিকলের মধ্যে একটা করে কি থাকবে? উসাইট থাকবে, ঠিক আছে। এবার ওভারিয়ান ফলিকল ডেভেলপ হচ্ছে, উসাইটও ডেভেলপ হচ্ছে, হতে যখন এটা ম্যাক্সিমাম ডেভেলপ হয়ে যাবে ওভারিয়ান ফলিকলটা, তখন তার নাম কি দেওয়া হবে? গ্রাফিয়ান ফলিকল। আর যখন সেটা গ্রাফিয়ান ফলিকল হয়ে গেল, এই গ্রাফিয়ান ফলিকল থেকে কি হয়ে যাবে? সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়ে যাবে। বুঝতে পারলাম? তখন আর এটাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বলবো না, তখন এর নামটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর নামটা হবে কর্পাস লিউটিয়াম। বুঝতে পারলাম কি পারলাম? হ্যাঁ স্যার। ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হচ্ছে, আমরা একটু আগে দেখলাম প্রাইমোরডিয়াল ওভারিয়ান ফলিকল, তারপরে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল, তারপরে প্রি ওভুলেটরি ফলিকল, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে গেছে। মানে এটা সবথেকে ম্যাচিওর। এবার গ্রাফিয়ান ফলিকল কি করবে? ওভামকে রিলিজ করে দেবে, তাই তো? এই যে সেকেন্ডারি উসাইট যেটাকে রিলিজ করে দেবে, যখন রিলিজ করে দিল তখন কি হয়ে যাবে? এর ভেতর থেকে ওভামটা তো বেরিয়ে গেল, সেকেন্ডারি উসাইটটা তো বেরিয়ে গেল, তখন আর এটাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বলবো না, তখন এর নাম কি হয়ে যাবে? কর্পাস লিউটিয়াম। বুঝতে পারলাম? এবার যদি ওভামের সঙ্গে ফ্যালোপিয়ান টিউব আর অ্যাম্পিউলার রিজিয়ন আমরা কি দেখেছি, যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কর্পাস লিউটিয়াম হিসাবেই থাকবে। কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয়, তখন এই কর্পাস লিউটিয়াম আর কর্পাস লিউটিয়াম থাকবে না, তখন এই কর্পাস লিউটিয়ামটাও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি তৈরি করবে? কর্পাস অ্যালবিকান্স। কি তৈরি করবে? কর্পাস অ্যালবিকান্স।
বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা চলো এটা বুঝছি তাহলে। এবার আমরা একটু মেনস্ট্রুয়েশন নিয়ে আলোচনা করি। এবার জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। এতক্ষণ তো আমরা ডেটা নিয়ে কথা বললাম না, যে এতগুলো হয়, এত মাস ধরে হয়, সব ডেটা অঙ্ক নিয়ে কথা বললাম। এবার জিনিসটা একটু মজার হবে। মেনস্ট্রুয়েশন হয় কেন বলতে পারবে? কেন হয় মেনস্ট্রুয়েশন? দেখো, স্পার্মের সঙ্গে ওভামের মিলন ঘটলো, তাহলে তারা বাচ্চা আসবে, তাই না? তাহলে একটা বাচ্চা আসবে। আমি যে তোমার হাতে একটা সদ্যজাত শিশুকে দিয়ে দিই, তুমি কি সেই শিশুটাকে এই শক্ত মাটির মধ্যে ফেলে রেখে দেবে, নাকি তাকে একটা কুশন বানাবে, একটা গদি বানাবে, দিয়ে তার উপরে শোয়াবে? গদি বানাবে, তার উপরে শোয়াবে। তার মানে ভগবান ঠিক একই জিনিস করেছেন। যখন স্পার্মের সাথে ওভামের যখন মিলন হলো, যখন স্পার্মের সাথে ওভামের ফিউশন হলো, অর্থাৎ যখন ফার্টিলাইজেশন হলো, যখন জাইগোট তৈরি হলো, মরুলা তৈরি হলো, ব্লাস্টোসিস্ট তৈরি হলো, এবার ওটাকে তো এমনি ফেলে রেখে দিতে পারেন না, তাকে তো এবার তো বাচ্চাটা তৈরি হচ্ছে, তাই না? তাকে তো একটা গতি দিতে হবে। ভগবান কি করে? ইউটেরাসের যেটা ইনারমোস্ট লেয়ার, অর্থাৎ যেটা এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের যেটা ইউটেরাস ক্যাভিটির দিকে যে সাব লেয়ার বলেছিলাম, মনে আছে? ফাংশনাল লেয়ার, ভগবানের ফাংশনাল লেয়ারটাকে মোটা বানিয়ে দেবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম না? ইউটেরাসের যে ভেতর দিকের লেয়ারটা, এটা কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম বলা হয় বলেছিলাম। তারপরে লেয়ারটাকে কি বলেছিলাম? মায়োমেট্রিয়াম। তারপরে লেয়ারটাকে কি বলেছিলাম? পেরিমেট্রিয়াম বলেছিলাম তো। এই যে ভেতর দিকের যে লেয়ারটা, যার পরে ইউটেরাইন ক্যাভিটি রয়েছে, এই ভেতর দিকের লেয়ারটা এন্ডোমেট্রিয়াম, এর দুখানা সাব লেয়ার আছে বলেছিলাম। যেটা মায়োমেট্রিয়ামের সঙ্গে থেকে, এটাকে কি বলেছিলাম? ব্যাসাল লেয়ার বলেছিলাম না? আর যেটা এন্ডোমেট্রিয়ামের যে সাব লেয়ারটা ইউটেরাইন ক্যাভিটির দিকে রয়েছে, এটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম ফাংশনাল লেয়ার বলেছিলাম। ফাংশনাল লেয়ার বলেছিলাম। এই ফাংশনাল লেয়ারটাকে ভগবান কি করবে? আস্তে আস্তে মোটা বানাতে লাগবে। প্রত্যেক সাইকেলে এটা আস্তে আস্তে মোটা হবে। কেন? যদি কখনো স্পার্ম এসে ওভামকে ফার্টিলাইজ করে দেয়, যদি কোনো বাচ্চা আসে, সেই যখন এখানে থাকবে, সে যেন একটা গতি পায়, সেই জন্য এটা মোটা হয়ে যায় আস্তে আস্তে। বোঝাতে পারলাম? এবার ধরো পুরুষ স্পার্ম দিলেন না, প্রত্যেক মাসে কি পুরুষ স্পার্ম দেবেন এমন কোনো কথা আছে? না, হতে পারে না। হতেই পারে পুরুষ স্পার্ম দিলেন না, বা স্পার্ম দিলেও স্পার্ম আর ওভামের মিলন হলো না, সেটা হতে পারে। আলটিমেটলি কি হলো? জাইগোট তৈরি হলো না, মরুলা তৈরি হলো না, ব্লাস্টোসিস্ট তৈরি হলো না, ইমপ্ল্যান্টেশন হলো না, মানে কোনো বাচ্চা আসছে না। তাহলে এই যে এন্ডোমেট্রিয়ামের যে ফাংশনাল লেয়ার, যেটা এটা যেটা মোটা হয়ে গিয়েছিল, সেটাকে মোটা থাকার দরকার আছে? মোটা থাকার দরকার নেই। তখন কি হবে? এটা নিজে থেকে ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে কি হয়ে যাবে? সেটা ভাজাইনা হয়ে বাইরে বেরিয়ে আসবে। এন্ড দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। বুঝতে পারলাম? তার মানে মেনস্ট্রুয়েশনটা কি দেখছি? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারের ছিলকা বেরোয়, আর তার সঙ্গে রক্ত বেরোয়। কেন রক্ত বেরোয়? কারণ এখানে তো ব্লাড ভেসেলস আছে, সেই ব্লাড ভেসেলস গুলো তো ছিলছে, তাহলে রক্ত তো বেরোবেই, তাই তো? রক্ত বেরোচ্ছে এবং তার সঙ্গে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারের ছিলকা বেরোচ্ছে। দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। ক্লিয়ার? এবার যখন মেনস্ট্রুয়েশন হয়ে গেল, আবার তার পরের সাইকেলে দেখো, আবার ভগবান কি করবে? এই এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারকে আবার আস্তে আস্তে মোটা বানাতে লাগবে। কেন মোটা বানাতে লাগবে? কি জানে? হয়তো পুরুষ স্পার্ম দিয়ে দেবে, হয়তো বাচ্চা এসে যাবে, তখন সে রাতারাতি তো কিছু করতে পারবে না। তাই সে মায়ের দেহটাকে ওইভাবেই তৈরি করেছে, যে আবার পরের সাইকেলে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার মোটা হবে। বুঝতে পারলাম? কিন্তু স্পার্ম এলো না, ফার্টিলাইজেশন হলো না, বাচ্চা তৈরি হলো না, আবার ফাংশনাল লেয়ারটা পরের সাইকেলে ভেঙে যাবে, আবার মেনস্ট্রুয়েশন হবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে পরিষ্কার হলো মেনস্ট্রুয়েশনের? আচ্ছা যদি পরিষ্কার হয়, একটা প্রশ্ন করি। যদি ফার্টিলাইজেশন হয়ে গেল, ধরো
ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হয়ে গেল ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারের সঙ্গে, তখন যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো মহিলা যখন প্রেগন্যান্ট হয় তখন তার মেনস্ট্রুয়েশন হয় না কেন? এই বাচ্চাটার জন্য গদি যে তৈরি হয় ওটা মোটা হয়ে যায় জন্য। ভেরি গুড, বাচ্চাটার তো তখন গদির দরকার, তাই না? তাহলে তখন যদি মেনস্ট্রুয়েশন হয়ে যায়, এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার যদি তখন ভেঙে যায়, তাহলে বাচ্চাটা গদি পাবে আর সাপোর্ট পাবে? পাবে না তো। তাকে তো ধরে রাখতে হবে, একটা গদি দিতে হবে, একটা কুশন প্রোভাইড করতে হবে। সেই জন্য তখন এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার ভাঙবে না। এই জন্য প্রেগন্যান্সির সময় আমরা কি দেখি? মহিলাটির মেনস্ট্রুয়েশন হয় না। Am I making this clear? এই পুরো জিনিসটা কন্ট্রোল করে হচ্ছে হরমোনের একটা খেলা আছে এখানে, আমরা একটু পরেই করব। হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, পুরো হরমোনের খেলা আমরা পরে করব। এই হচ্ছে আমাদের কোশ্চেন হলো মেনস্ট্রুয়েশন। আচ্ছা, এবার আমরা একটু মেনস্ট্রুয়াল সাইকেলটা সম্বন্ধে জানি। খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। মেনস্ট্রুয়াল সাইকেল, আমরা বলি না যে প্রত্যেক মাসে মহিলা মেনস্ট্রুয়েশন হয়, অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে না, প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে বলা উচিত। কেন বলা উচিত? দেখো, সাইকেলটা কতদিনের হয়? আইডিয়ালি 28 ডেজের হয়। মানে এটা যদি আমি ডে 1 কনসিডার করি, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এরকম করে ডে 28 অবধি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। বুঝতে পারলাম? আবার 28 দিন পরে ঘুরে আসবে সাইকেলটা। তার মানে এই যে 1 নম্বর দিন, এখান থেকে মোটামুটি দেখা গেছে অ্যাভারেজে 5 দিন অবধি মেনস্ট্রুয়েশন হয়। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, এটা হচ্ছে ডে 5। এই 5 দিন আমরা কি দেখবো? মেনস্ট্রুয়েশন হচ্ছে। এবার সবাই কি 5 দিন হয় না? কারোর বেশি হয়, কারোর কম হয়, ঠিক আছে? আমি মোটামুটি অ্যাভারেজ নিয়ে বলছি 5 দিন, ঠিক আছে? 5 দিন কি হচ্ছে? তার ব্লিডিং হচ্ছে, মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সাইকেল কন্টিনিউ হচ্ছে। কতদিন অবধি কন্টিনিউ হচ্ছে? 28 ডেজ অবধি, ঠিক আছে? 28 দিন পরে আবার তার নতুন করে মেনস্ট্রুয়েশন শুরু হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এই যে ডে 20 বললাম সাইকেলটা, সবাই কি 28 দিন হয়? না, কারো কিছু বেশি হয়, কারো কিছু কম হয়। প্লাস মাইনাস 7 ডেজ আর কনসিডার নরমাল। মানে এই সাইকেলটা 7 দিন বাড়তেও পারে, সেটা নরমাল, 7 দিন কমতেও পারে, সেটাও নরমাল। কিন্তু যদি তার থেকে বেড়ে যায় বা তার থেকে কমে যায়, তখন কিন্তু সেটা নরমাল না। বুঝতে পারলাম? মানে 21 to 35 ডেজ এই অবধি আমরা নরমাল ধরতে পারি। সাইকেলটা যদি 21 দিন পরে ঘুরে ঘুরে আবার দেখি যে মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, সেটা নরমাল। কিন্তু যদি 21 দিনের থেকে কমে যায়, সেটা নরমাল। আবার যদি 35 দিন পরে ঘুরে ঘুরে তার মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটাও আমরা নরমাল কনসিডার করব। কিন্তু যদি 35 দিনের থেকে বেড়ে যায় সাইকেলটা, তারপরে যদি ঘুরে মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটাকে আমরা নরমাল বলবো না। বুঝতে পারলাম? আইডিয়ালি কত দিনের? আইডিয়াল হচ্ছে 28 ডেজ প্লাস মাইনাস 7 ডেজ আর কনসিডার নরমাল। বুঝতে পারছি? একটু যদি ডিটেইলসে বলতে হয়, 35 দিনের থেকে যদি দেখি সাইকেলটা বেড়ে গেছে, সেটাকে বলা হয় অলিগোমেনোরিয়া। সেটাকে বলা হয় অলিগোমেনোরিয়া। বুঝতে পারলাম? যেহেতু 35 দিনের থেকে সাইকেলটা বেড়ে গেছে, তাই বছরে যতগুলো তার মেনস্ট্রুয়েশন হওয়ার দরকার ছিল, তার থেকে কি হবে? কম সংখ্যক মেনস্ট্রুয়েশন হবে, তাই তো? 35 দিন পর পর ঘুরে ঘুরে যদি তার মেনস্ট্রুয়েশন হতো, তার যতগুলো বছরে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা ছিল, তার থেকে 35 দিনের থেকে যদি বেড়ে যায় সাইকেলটা, তাহলে তো সংখ্যাটা কমে গেল মেনস্ট্রুয়েশনের, তাই না? বছরে যতগুলো হওয়ার কথা তার থেকে তো কমে গেল, তাই সেটাকে বলা হয় অলিগোমেনোরিয়া। বুঝতে পারলাম? আর যদি 21 দিনের থেকে সাইকেল ছোট হয়ে যায়, তাহলে আমরা কি দেখবো?
বছরটা যতগুলো মেনস্ট্রুয়েশন হওয়া উচিত তার থেকে বেশি বেশি মেনস্ট্রুয়েশন হচ্ছে, মানে বেশি বার মেনস্ট্রুয়েশন হচ্ছে তার থেকে, তাই তো? তাহলে সাইকেলটা যদি 21 দিনের থেকে ছোট হয়ে যায় সেটাকে আমরা বলবো পলিমেনোরিয়া। পলিমেনোরিয়া বোঝাতে পারো? পলি কথা মানে হচ্ছে মেনি, পলি মানে অনেক, মেনি মানে যতগুলো মেনস্ট্রুয়েশন হওয়ার কথা নাম্বার অফ মেনস্ট্রুয়েশন বছরে তার থেকে বেশি হচ্ছে, তাই 21 দিনের থেকে সাইকেলটা ছোট হয়ে গেলে সেটাকে বলবো পলিমেনোরিয়া, 35 দিনের থেকে সাইকেলটা বেড়ে গেলে সেটাকে আমরা বলবো অলিগোমেনোরিয়া। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, যদি কারো এই মেনস্ট্রুয়েশন দিনটা ধরো 7 দিনের থেকে বেড়ে গেল, 8 দিন, 9 দিন, 10 দিন, তার মানে কি প্রচুর পরিমাণ তার রক্ত বেরোচ্ছে, তাই তো? অনেক দিন ধরে চলছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেনোরেজিয়া। বোঝাতে পারলাম? মানে এটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি যে 80 ml পার পিরিয়ড, এর থেকে যদি বেশি ব্লাড লস হয়, মোর দ্যান 80 ml পার পিরিয়ড যদি ব্লাড লস হয় সেটাকে আমরা মেনোরেজিয়া বলি, ঠিক আছে? বা 7 দিনের থেকে বেশি, 8 দিন, 9 দিন, 10 দিন তার চলতেই লাগছে এই পিরিয়ডটা, মেনস্ট্রুয়েশনটা, তাহলে সেটাকে আমরা বলবো মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। বোঝাতে পারলাম? ভুল করে লেস দেন লিখে দিয়েছে, এটা মোর দেন সাইন হবে। আমরা প্রথমে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব না, প্রথমে আমরা যেটা নরমাল সেটা নিয়ে আলোচনা করব। নরমাল কত দিনের হয় মেনস্ট্রুয়াল সাইকেল? 28 দিন। মেনস্ট্রুয়াল সাইকেল আর মেনস্ট্রুয়েশনের মধ্যে পার্থক্য কি? সাইকেল হচ্ছে পুরো সময়টা যেটা ঘুরে ঘুরে আসছে, আর মেনস্ট্রুয়েশন মানে যে দিনটা তার অ্যাকচুয়ালি ব্লাড লসটা হচ্ছে। বোঝাতে পারলাম? এবারে 28 দিন এর মাঝখান কোনটা? এই পুরো সাইকেলটার মাঝখান কত নম্বর দিন হবে? 14 নম্বর দিন, তাই তো? ডে 14। বোঝাতে পারছি? আচ্ছা এই ডে 14 এই কিন্তু অ্যাকচুয়ালি ওভুলেশনটা হয়, মানে ওভারি থেকে ওভামটা রিলিজ হয়। বোঝাতে পারলাম? ওভারিয়ান ফলিকল, গ্রাভিয়ান ফলিকল ওভামকে রিলিজ করে দেয় এই 14 নম্বর দিনে, ঠিক আছে? সেই জন্য এই 14 নম্বর দিনটাকে বলা হয় ওভুলেটরি ফেজ। কি বলা হয়? ওভুলেটরি ফেজ। মানে এই 14 নম্বর দিনে অ্যাকচুয়ালি ওভুলেশনটা হলো। বোঝাতে পারলাম? আচ্ছা আর এই 1 থেকে 5 দিন, এবার সবার তো 1 থেকে 5 দিন হয় না, কারণ কম হয়, 4 দিন হতে পারে, 3 দিন হতে পারে, কারণ 6 দিন হতে পারে, 7 দিন হতে পারে, মোটামুটি আইডিয়াল আমরা কোনটা বলি 5 দিনের হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়, ঠিক আছে? এই যে 1 থেকে 5 দিন এই যে সময়টা, এটাকে কি বলে? মেনস্ট্রুয়াল ফেজ। এটাকে কি বলা হয়? মেনস্ট্রুয়াল ফেজ। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা এবার এই 1 নম্বর দিন থেকে 14 নম্বর দিনের ভেতর এই যে সময়টা, এখানে যে সবথেকে বেশি কাজ করে এই 1 নম্বর দিন থেকে 14 নম্বর দিনের ভেতরে এই যে সময়টা, এখানে যে কাজ করে সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকল। ওভারিয়ান ফলিকল আস্তে আস্তে ম্যাচিউর হতে লাগে, সেই জন্য এই ফেজটাকে বলা হয় ফলিকিউলার ফেজ। এই ফেজটাকে কি বলা হয়? ফলিকিউলার ফেজ। বোঝাতে পারলাম? আচ্ছা আর 14 নম্বর দিনের পর থেকে সাইকেলের শেষ অবধি অর্থাৎ 28 নম্বর দিন অবধি এই যে ফেজটা, এখানে কে কাজ করে? কর্পাস লিউটিয়াম কাজ করে। কর্পাস লিউটিয়াম আমরা শিখে গেছি তাকে বলে গ্রাভিয়ান ফলিকল থেকে যখন ওভুলেশন হয়ে গেল, ওভামটাকে ছেড়ে দিল, তখন আর ওটা গ্রাভিয়ান ফলিকল থাকবে না, তখন তার নাম কি হয়ে যাবে? কর্পাস লিউটিয়াম, ঠিক আছে? এই 14 নম্বর দিনের পর থেকে 28 নম্বর দিন অবধি এখানে কে কাজ করে? কর্পাস লিউটিয়াম কাজ করে, সেই জন্য এই ফেজটার নাম হচ্ছে লিউটিয়াল ফেজ। এই ফেজটাকে কি বলা হয়? লিউটিয়াল ফেজ। বোঝাতে পারলাম? আচ্ছা তাহলে আমরা কি শিখলাম? 1 নম্বর দিন থেকে 14 নম্বর দিনের এই যে মাঝের যে সময়টাকে কি বলা হয়? ফলিকুলার ফেজ। এই ফলিকুলার ফেজের একটা অংশ হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, ঠিক আছে?
মেনস্ট্রুয়াল ফেজ হচ্ছে অ্যাকচুয়াল মেনস্ট্রুয়েশনটা হচ্ছে 14 নম্বর দিনে কি দেখবো ওভাম রিলিজ হচ্ছে অর্থাৎ ওভুলেশন হচ্ছে, তাই 14 নম্বর দিনকে বলা হচ্ছে ওভুলেটরি ফেজ। আর 14 নম্বর দিনের পর থেকে একদম সাইকেলের শেষ অবধি 28 নম্বর দিন অবধি এই যে ফেজটা এটা কি বলছে লিউটিয়াল ফেজ। কেন? যেহেতু এখানে কর্পাস লিউটিয়াম কাজ করছে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি ধরো ঠান্ডা মাথায় ছিল, তুমি ইন্টারকোর্স করতে চাও, উইদাউট প্রোটেকশন তুমি ইন্টারকোর্স করতে চাও, কিন্তু তুমি বাচ্চা নিতে চাও না, তাহলে 14 নম্বর দিনটা কি তোমার জন্য সেফ হবে? হ্যাঁ না না? 14 নম্বর দিন সেফ হবে? 14 নম্বর দিন তো ওভুলেশন হলো, ওভারি তো ওমকে ছেড়ে দিল, তাহলে তুমি যদি ইজাকুলেট করো সেই মহিলার ভাজাইনার মধ্যে, তাহলে স্পার্মের সাথে তো তার মিলন হয়ে যেতে পারে। তাহলে কি আমি যে প্রশ্নটা করছি সেটা উত্তর দাও, তাহলে কি 14 নম্বর দিনটা সেফ? কারণ ওভাম যখন একবার রিলিজ হয়ে গেল, ওভাম কতক্ষণ ভালো থাকে? 12 থেকে 24 ঘন্টা অবধি ভালো থাকে, ঠিক আছে? 12 to 24 আওয়ার্স অবধি ওভাম স্পার্মের জন্য ওয়েট করে, তারপর সেটা ডিসইন্টিগ্রেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। বুঝতে পারলাম? স্পার্ম যখন ইজাকুলেশন হয়ে গেল মহিলার শরীরের মধ্যে ভেতরে ভ্যাজাইনার ভেতর, স্পার্ম ভালো থাকতে পারে 5 দিন, কিন্তু ওভাম কিন্তু ম্যাক্সিমাম 24 আওয়ার্স অবধি ভালো থাকতে পারে, তারপরে সে থাকতে পারে না। 24 ঘন্টার মধ্যে যদি স্পার্মের সাথে মিলন হয় তাহলে বাচ্চা আসার সম্ভাবনা আছে, যদি মিলন না হয় তাহলে বাচ্চা আসবে না। বুঝতে পারলাম? এবার তুমি ইন্টারকোর্স করতে চাও উইদাউট এনি প্রোটেকশন, কিন্তু তুমি বাচ্চা চাও না, তুমি দেখলে 14 নম্বর দিনে ওভুলেশন হচ্ছে, আমি 14 নম্বর দিনে রিস্ক নেব না, আমি 15 নম্বর দিনে গিয়ে করতে পারি। আর ভাবলে যে না ও তো 24 ঘন্টা দিন ভালো থাকে, তাহলে 15 নম্বর দিনও করবো না, 16 নম্বর দিন না বাবা রিস্ক নিয়ে দরকার নেই, আমি 17 নম্বর দিনে গিয়ে ইন্টারকোর্স করি। তুমি ডে 17 গিয়ে ইন্টারকোর্স করবে, তাহলে কি বাচ্চা আসার চান্সেস আছে? বাচ্চা আসার চান্স আছে না স্যার। দেখ, শরীর অঙ্ক মানে না, আমরা বইয়ের ভাষায় যতই পড়ি যে এটা হচ্ছে সেফ পিরিয়ড, ওটা হচ্ছে সেফ পিরিয়ড, নো পিরিয়ড ইজ প্র্যাকটিক্যালি সেফ, রিস্ক থেকেই যায়। কেন রিস্ক থেকে যায়? এই যে ফলিকুলার ফেজ যেটা আমি বলেছি 1 থেকে 14 নম্বর দিন, এই ফলিকুলার ফেজ বড় ছোট হতে পারে, কিন্তু লিউটিয়াল ফেজ হচ্ছে ফিক্সড। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ফলিকুলার ফেজ বড় হতে পারে ছোট হতে পারে, কিন্তু লিউটিয়াল ফেজ হচ্ছে ফিক্সড। এবার ধরো তুমি সাধারণ পদ্ধতি থেকে ইন্টারকোর্স করছো, কে জানে, ভগবান একমাত্র জানে, আমি তুমি জানতে পারবো না যে এই ফলিকুলার ফেজটা বড় হয়ে গেছে, হয়তো 16 নম্বর দিনে তার ওভুলেশন হয়েছে, 17 নম্বর দিনে গিয়ে তার ওভুলেশন হয়েছে, হতেই পারে। আমরা কি দেখলাম সাইকেলটা আইডিয়ালি 28 ডেজ, তাই তো, কিন্তু সেটা +- 7 ডেজ বড় ছোট হতে পারে তো। 21 to 35 days are considered normal, আমরা বলেছিলাম না? তাহলে সাইকেলটা যখন বড় হচ্ছে তাহলে ডেফিনেটলি ফলিকুলার ফেজ বড় হয়ে গেছে, কারণ লিউটিয়াল ফেজ তো বড় হয় না, সেটা তো ফিক্সড। লিউটিয়াল ফেজ বড় হয় না, ছোট হয় না, ফলিকুলার ফেজ বড় হয়, ফলিকুলার ফেজ ছোট হয়। তার মানে যখন 28 দিনের থেকে সাইকেল বড় হয়ে যাচ্ছে তার মানে ফলিকুলার ফেজ বড় হয়ে গেছে, যখন 28 দিনের থেকে সাইকেল ছোট হয়ে যাচ্ছে তার মানে ফলিকুলার ফেজ ছোট হয়ে গেছে। বুঝতে পারছি? তুমি 57 নম্বর দিন ক্যালকুলেট করে তুমি ইন্টারকোর্স করলে, ইনসেমিনেশন করে দিলে, ইজাকুলেশন করে দিলে তারপরে যায় না, কিন্তু কে জানে ফলিকুলার ফেজ যদি বড় হয়ে যায় তুমি তো 57 নম্বর দিনে তুমি ফেসে যেতে পারো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম স্যার। আচ্ছা, তুমি দেখলে 14 নম্বর দিনে গিয়ে ওভুলেশন হয়, ঠিক আছে, আমি তাহলে ওভুলেশনের আগেই কিছু করে দিই, তুমি হয়তো 13 নম্বর দিনে ইন্টারকোর্স করবে, ঠিক আছে, তাহলে বাচ্চা হতে পারে কি পারে না? কে জানে, সাইকেলটা তো ছোট হয়ে গেছে, হ্যাঁ স্যার। হয়তো ফলিকুলার ফেজ ছোট হয়ে গেছে, তাহলে তো 4 নম্বর দিনে ওভুলেশন হলো, হতেই পারে, হয়তো 12 নম্বর দিনে ওভুলেশন হলো, হতেই পারে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তার মানে ফলিকুলার ফেজটা বড় ছোট হতে পারে, লিউটিয়াল ফেজ ফিক্সড, সেই জন্য देयर इज নো পিরিয়ড ফর সেফ পিরিয়ড। স্ট্রিক্টলি আমরা বলতে পারি, হ্যাঁ এটা বলতে পারি যে
কম্পারেটিভলি সেফ, কিন্তু একটা হচ্ছে সেফ পিরিয়ড আমরা কিন্তু জোর দিয়ে বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস জেনে রাখো, এই মেনস্ট্রুয়েশন যখন চলছে 1 থেকে 5 দিন, এখানে ইস্ট্রোজেনের লেভেল একদম কম থাকবে, কিন্তু এরপর থেকে যখন মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেল, এখান থেকে 14 দিন অবধি এই যে ফলিকুলার ফেজ হচ্ছে সেকেন্ড হাফ, এখানে ইস্ট্রোজেনের লেভেল বাড়তে লাগবে, এখানে ইস্ট্রোজেনের লেভেল বাড়তে লাগবে। ইস্ট্রোজেন কি সেক্স স্টেরয়েড হরমোন আমরা জানি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কে ছাড়ে? ওভারি ছাড়ে, তাই তো? এটা আমরা জানি তো। ওভারির কাজ কি? ওভম তৈরি করা এবং ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনকে ছাড়া, তাই তো? এবার যত ইস্ট্রোজেনের লেভেল বাড়তে লাগবে, 1 থেকে 5 নম্বর দিন ইস্ট্রোজেনের লেভেল কম, 5 নম্বর দিনের পর থেকে মানে মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেল, এবার থেকে ইস্ট্রোজেনের লেভেল বাড়তে লাগবে। কেন বাড়তে লাগবে? কারণ ওভারিয়ান ফলিকল ম্যাচিওর করছে, তাই তো? ওভারিয়ান ফলিকল যত ম্যাচিওর করবে তত ইস্ট্রোজেন লেভেল বাড়তে লাগবে। বুঝতে পারছি? এই যে একটা ফলিকুলার ফেজ, কারণ কি 14 নম্বর দিনে কি ওভারিয়ান ফলিকল তো সব থেকে ম্যাচিওর হয়ে যেতে হবে, গ্রাফিয়ান ফলিকল হয়ে যেতে হবে, তারপরে তো সে ওভারকে রিলিজ করতে পারবে। বুঝতে পারছি? ফলিকুলার ফেজের দিন যত এগোচ্ছে তত কি হচ্ছে? ওভারিয়ান ফলিকল ম্যাচিওর করছে, তাই না? এই 14 নম্বর দিনে কি সব থেকে ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখন তার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, এবং তখন সে ওভারকে রিলিজ করছে, সেই জন্য ওভুলেশন হচ্ছে। তাই যত ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হবে তত ইস্ট্রোজেনের লেভেল বাড়তে লাগবে। বুঝতে পারলাম? এবার যখন 14 নম্বর দিনে চলে আসলো, তখন কি হবে? তখন ইস্ট্রোজেনের লেভেল একদম ম্যাক্সিমাম, ঠিক আছে? তখন ওভুলেশন হয়ে যাবে, আর যেই ওভুলেশন হয়ে গেল তার মানে কি ওভারিয়ান ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল যেটা বলেছে তাতে ওভারটা বেরিয়ে গেল, অর্থাৎ এটা যখন কর্পাস লিউটিয়ামে জন্ম হয়ে গেল, তখন এই কর্পাস লিউটিয়াম কি করবে? কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরনকে ছাড়বে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ওভারিয়ান ফলিকল কি ছাড়ছিল? ইস্ট্রোজেন ছাড়ছিল, যখন কর্পাস লিউটিয়াম বেরিয়ে গেল, কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন ছাড়বে। এবং এই লিউটিয়াম ফেজের প্রথম দিকে আমরা দেখবো যে ইস্ট্রোজেনের লেভেল একদম কমে গেছে, প্রোজেস্টেরন বেড়ে গেছে, কারণ কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন ছাড়ছে। এবার আস্তে আস্তে লিউটিয়াম ফেজের শেষের দিকে দেখবো যে ইস্ট্রোজেনও বেড়েছে আর প্রোজেস্টেরনও বেড়েছে। বুঝতে পারলাম? তাহলে ইস্ট্রোজেনের লেভেলটা কোথায় কোথায় বেশি দেখছি? ফলিকুলার ফেজের পরের দিকে এবং লিউটিয়াল ফেজের পরের দিকে। বুঝতে পারলাম? ইস্ট্রোজেনের লেভেল বেশি কোথায়? ফলিকুলার ফেজের শেষের দিকে আর লিউটিয়াল ফেজের শেষের দিকে। আর ইস্ট্রোজেনের লেভেল কম কোথায় দেখলাম? ফলিকুলার ফেজের শুরুর দিকে, অর্থাৎ যখন মেনস্ট্রুয়াল ফেজ চলছে তখন ইস্ট্রোজেন লেভেল কম, আর ওভুলেশন হয়ে যাওয়ার পরে ইস্ট্রোজেনের লেভেল কম। বুঝতে পারলাম? এবারে ইস্ট্রোজেন যত বেরোবে, যত রিলিজ হবে এবং ইস্ট্রোজেন তার রিসেপ্টরে গিয়ে যত বাইন্ড হবে, তত কি হবে? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার তত মোটা হতে লাগবে। বুঝতে পারছি? তাহলে ইস্ট্রোজেনের কাজ কি? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারকে মোটা বানানো। ক্লিয়ার? বুঝতে পারলাম? আর এই যে প্রোজেস্টেরন যে ছাড়ছে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন ছাড়ে, কিছুটা ইস্ট্রোজেনও ছাড়ে, ঠিক আছে? এই প্রোজেস্টেরন ইস্ট্রোজেন কি করবে? এদের কাজ হচ্ছে মেইনলি প্রোজেস্টেরন কি করবে? ওই এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারটাকে এমন ভাবে তৈরি করবে যাতে তার মধ্যে অ্যাটাচমেন্টটা ভালোভাবে হতে পারে, ইমপ্ল্যান্টেশনটা ভালোভাবে হতে পারে। বুঝতে পারছি? বাচ্চাটা যাতে ঠিক করে ধারণ করতে পারে, সে যাতে প্রপার নারিশমেন্ট পায়, সেটা দেখবে যে প্রোজেস্টেরন, এবং তার সঙ্গে ইস্ট্রোজেনও তাকে হেল্প করবে। ক্লিয়ার? যাতে প্রেগন্যান্সিটা সাকসেসফুল হয় সেটা কে দেখবে? প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন দুজনে মিলে দেখবে। ক্লিয়ার? তাহলে এই পুরো যে জিনিসটা কন্ট্রোল করছে, কে কন্ট্রোল করছে? হরমোনস কন্ট্রোল করছে। হরমোনস শুধু যে এই হরমোনগুলোই কাজ করে তা না, এর সঙ্গে আরো হরমোন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই অবধি কি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমরা দেখি এমন কি হরমোন সাইকেল এখানে চলে, এমন কি হরমোনের খেলা এখানে চলে যারা এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে। এটা তাহলে মুছি আর মুছি।
তাহলে এন্ডোমেট্রিয়ামকে মোটা বানাতে কে সাহায্য করে? কোন হরমোন? ইস্ট্রোজেন। মনে থাকবে? মনে থাকবে? এবার ধরো কোন এক মহিলার যতটা ইস্ট্রোজেন তৈরি হওয়া উচিত এবং সেই ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড করা উচিত তার থেকে বেশি বেশি ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, তাই বেশি বেশি ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড হচ্ছে, তাহলে কি হবে? এন্ডোমেট্রিয়াম যতটা মোটা হবে তার থেকে বেশি মোটা হয়ে যাবে, তাই তো? ইস্ট্রোজেন রিলিজ যত বাড়বে তত কি হবে? এন্ডোমেট্রিয়াম মোটা হবে, এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার মোটা হবে। আমরা শিখেছি তো? তাহলে যদি সেটা নর্মাল থেকে বেশি রিলিজ হয় এবং সেটা যদি নর্মাল থেকে বেশি তার রিসেপ্টরে বাইন্ড করে তাহলে কি হয়ে যাবে? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার বেশি মোটা হয়ে যাবে। কিন্তু ধরো স্পার্ম আর ওভামের মিলন হলো না, তাহলে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারটা ভাঙবে, বেশি মোটা এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার হয়েছে সেটা ভাঙবে, তাহলে কি হবে? বেশি বেশি ব্লিডিং হবে, বেশি বেশি এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারে ছিটকে বেরোবে, তাই তো? সেটাকে আমরা কি বলি? মেনোরেজিয়া। বুঝাতে পারলাম? তাহলে মেনোরেজিয়ার একটা কারণ কি? ইস্ট্রোজেনের লেভেল নরমালের থেকে অনেক বেশি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। এখানে আমরা কি শব্দগুলো পাচ্ছি? হাইপোথ্যালামিক। হাইপোথ্যালামিক কথাটা কোথা থেকে এসেছে? আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস থাকে তার থেকে এসেছে। পিটুইটারি কথাটা কোথা থেকে এসেছে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসেছে, ঠিক আছে? ওভারিয়ান কথাটা কোথা থেকে এসেছে? ওভারি থেকে এসেছে। অর্থাৎ এই অ্যাক্সিসটার মধ্যে আমরা কার মধ্যে একটা সম্পর্ক দেখতে পাবো? হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারির মধ্যে একটা সম্পর্ক দেখতে পাবো, ঠিক আছে? আমাদের ব্রেনের মধ্যে ফোরব্রেনের মধ্যে একটা অংশ থাকে যেটাকে বলা হয় ডাইএনসেফালন, ঠিক আছে? ডাইএনসেফালনটা কেমন হয়? আমাদের ব্রেনে আমরা এরকম থার্ড ভেন্ট্রিকল দেখতে পাই, ঠিক আছে? থার্ড ভেন্ট্রিকলটা কেমন হয়? এটা ওই মিডিয়ান ক্লেভ, ডাইএনসেফালনের মাঝখানে এরকম ছেঁড়া একটা জায়গা, মিডিয়ান ক্লেভ, এটা ট্যাঙ্কের মতো একটা জিনিস, ঠিক আছে? এখানে থাকে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে? এই থার্ড ভেন্ট্রিকলকে ঘিরে ডাইএনসেফালনের বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে। সবথেকে যে বড় কম্পোনেন্ট থাকে এখানে সেটাকে বলা হয় থ্যালামাস। মানে আমি যদি মানুষটাকে এইভাবে চিনতে পারি, এইভাবে দেখেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সামনের দিক, বোঝাতে পারছি? এটা সামনের দিকে আর পেছন দিক, বোঝাতে পারছি? মানে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের সামনের দিকটা, এটা থার্ড ভেন্ট্রিকলের সামনের দিক। তাহলে এটা কি থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিক, এটা থার্ড ভেন্ট্রিকলের ডান দিক। তাহলে থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিক এবং ডান দিকে আমরা সবথেকে বড় বড় যে কম্পোনেন্টগুলো দেখতে পাবো, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এগুলো হচ্ছে থ্যালামাইন। আ পেয়ার অফ থ্যালামাইন, সিঙ্গুলারে বলা হয় থ্যালামাস, প্লুরালে বলা হয় থ্যালামাইন। কারণ আমরা বাঁ দিকে একটা থ্যালামাস দেখতে পাচ্ছি, আমরা ডান দিকে একটা থ্যালামাস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডাইএনসেফালনের সবথেকে বড় কম্পোনেন্ট। এটা নিয়ে এখন আমরা আলোচনা করব না। আমরা কোনটা নিয়ে আলোচনা করব? এই থার্ড ভেন্ট্রিকলকে ঘিরে, কেমন করে ঘিরে? ধরো এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিক, থার্ড ভেন্ট্রিকলের ডান দিক, থার্ড ভেন্ট্রিকলের সামনে এবং থার্ড ভেন্ট্রিকলের তলা, এরকম করে ঘিরে আমরা এখানে একটা শীট অফ গ্রে ম্যাটার দেখতে পাবো, যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। কিরকম হয়? থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিককে ঘিরেছি, থার্ড ভেন্ট্রিকলের ডান দিককে ঘিরেছি, থার্ড ভেন্ট্রিকলের সামনের দিককে ঘিরেছি এবং থার্ড ভেন্ট্রিকলের তলাকে ঘিরে আমরা এরকম একটা শীট অফ গ্রে ম্যাটার দেখতে পাবো। এটাকে কি বলা হয়? হাইপোথ্যালামাস। আমরা এই হাইপোথ্যালামাস নিয়ে আলোচনা করব। এই যে বলছিলাম হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের নিচে এরকম কোন একটা জায়গায় আমরা কি দেখতে পাবো? পিটুইটারি রয়েছে, ঠিক আছে? আর হাইপোথ্যালামাস আর পিটুইটারি কানেক্টেড রয়েছে কিসের মাধ্যমে? এটা স্টকের মাধ্যমে, এটা বলে ইনফান্ডিবুলার। ছবিটা বোঝা যাচ্ছে? আচ্ছা, চলো আমরা বলি এবার হাইপোথ্যালামাসকে একটু বড় করে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। হাইপোথ্যালামাসটা কিভাবে থাকে বলেছি? থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিককে ঘিরে, থার্ড ভেন্ট্রিকলের ডান দিককে ঘিরে, থার্ড
এখানে কি রাখলাম হাইপোথ্যালামাস, ঠিক আছে, আমাদের ব্রেনের একটা অংশ, ঠিক আছে। এখানে কি রয়েছে, থার্ড ভেন্ট্রিকল রয়েছে আমরা জানি, তাই তো। এটা হচ্ছে হাইপোথ্যালামাসের সামনের দিকের রিজিয়ন, এটা হচ্ছে হাইপোথ্যালামাসের পেছন দিকটা। এখানে আমরা একটা সেন্ট্রাল সোয়েলিং দেখতে পাচ্ছি, এই সেন্ট্রাল সোয়েলিংটাকে বলা হয় টিউবার সাইনেরিয়াম। আর পেছন দিকে আমরা দুখানা বাইল্যাটারাল সোয়েলিং দেখতে পাচ্ছি, বাইল্যাটারাল মানে দুদিকেই ফোলা রয়েছে সোয়েলিং, এই দুদিকে, এগুলোকে বলা হয় ম্যামিলারি বডিজ, ঠিক আছে। তো হাইপোথ্যালামাসকে আমরা যদি ভাগ করি, হাইপোথ্যালামাসকে তিনটে রিজিয়নে ভাগ করা যায়, কি একটা সামনের দিকের রিজিয়ন, একটা মাঝের রিজিয়ন, একটা পেছন দিকের রিজিয়ন। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হাইপোথ্যালামাসের এই যে সামনের দিকের রিজিয়ন, এটাকে বলা হয় সুপ্রা অপটিক রিজিয়ন। এখানে আমরা কি দেখতে পাই, এখানে অপটিক কেয়াসম বা অপটিক কেয়াসমা থাকে, ঠিক আছে। এই যে সামনের রিজিয়ন, এটাকে বলা হয় সুপ্রা অপটিক রিজিয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করব না। পেছন দিকের যে রিজিয়ন, যেখানে আমরা ম্যামিলারি বডিজ দেখতে পাচ্ছি, এই হাইপোথ্যালামাসের পেছন দিকের রিজিয়নটাকে কি বলে, ম্যামিলারি রিজিয়ন, এটা নিয়েও আলোচনা করব না। হাইপোথ্যালামাসের যেটা সেন্ট্রাল রিজিয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি দেখতে পাচ্ছি, সেন্ট্রাল রিজিয়নে এখানে একটা সেন্ট্রাল সোয়েলিং রয়েছে, যেটাকে বলা হয় টিউবার সাইনেরিয়াম। এই যে সেন্ট্রাল যে রিজিয়নটা, হাইপোথ্যালামাসের মাঝের যে রিজিয়নটা, এটাকে বলা হয় টিউবেরাল রিজিয়ন। এই রিজিয়নটাকে কি বলা হয়, টিউবেরাল রিজিয়ন। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এই টিউবেরাল রিজিয়নে এক ধরনের নিউক্লিয়াস রয়েছে, যে নিউক্লিয়াসকে কি বলা হয়, আর্কুয়েট নিউক্লিয়াস। এই টিউবেরাল রিজিয়নে এক ধরনের নিউক্লিয়াস থাকে, যেটাকে বলা হয় আর্কুয়েট নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস, ঠিক আছে। এই আর্কুয়েট নিউক্লিয়াসের মধ্যে এক বিশেষ ধরনের সেল আমরা পাবো, যে সেলটাকে বলা হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন। এই আর্কুয়েট নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাবো, এক বিশেষ ধরনের নার্ভ সেল পাবো, নিউরন পাবো, যেটাকে বলা হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন। নাম থেকেই বুঝতে পারছি, আর্কুয়েট নিউক্লিয়াসের মধ্যে যে নিউরনটা আমরা পাবো, যে নার্ভ সেলটা পাবো, যার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন, এরা কি ছাড়তে সাহায্য করবে, কোন ধরনের হরমোন ছাড়তে সাহায্য করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছাড়তে সাহায্য করবে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এবারে হাইপোথ্যালামাসের নিচে আমরা কি আছে দেখলাম, পিটুইটারি। আমরা একটু আগে আলোচনা করেছি, পিটুইটারি আছে। পিটুইটারির কটা লোব আছে আমরা জানি, দুটো লোব। এদিকটা তো সামনে, তাহলে এটা সামনের দিকের লোব, এটা পেছন দিকের লোব, তাই তো। এই সামনের দিকের লোবটাকে কি বলা হয়, অ্যান্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারি, অ্যান্টেরিয়র লোব। আর পেছন দিকের লোবটাকে কি বলা হয়, পস্টেরিয়র লোব। এটা আমরা জানি তো, উত্তর পাচ্ছি। পিটুইটারির আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস, জেনে রাখো। পিটুইটারির টেকনিক্যাল নাম হচ্ছে হাইপোফাইসিস। তাহলে অ্যান্টেরিয়র লোব আর পস্টেরিয়র লোব এটা কিসের অংশ, হাইপোফাইসিসের অংশ, ঠিক আছে। অ্যান্টেরিয়র লোবকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস, অ্যান্টেরিয়র লোবকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস, ঠিক আছে। অ্যাডেনো কথা হচ্ছে গ্ল্যান্ড, কারণ আমরা এখানে কিছু জিনিস দেখতে পাবো যা এই হরমোনকে তৈরি করবে এবং ছাড়বে, তাই অ্যান্টেরিয়র লোবকে বলা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস। আর পস্টেরিয়র লোব, যেখানে এখানে কিন্তু কোনো হরমোন তৈরি হয় না, এখানে আমরা দেখবো যে হাইপোথ্যালামাস থেকে হরমোন আসবে, পস্টেরিয়র লোবে স্টোর হবে, যখন দরকার হবে তখন পস্টেরিয়র লোব সেই হরমোনগুলোকে ছাড়বে। সেই হরমোনগুলোকে নিউরো হরমোন বলা হয়। সেই জন্য পস্টেরিয়র লোবকে আমরা কি বলি, নিউরো হাইপোফাইসিস। কি বলি, নিউরো হাইপোফাইসিস। বুঝাতে পারলাম। আর এই দুটোর মাঝখানে এই জায়গাটাকে কি বলে, পার্স ইন্টারমিডিয়া। অত ডিটেইলসে যাচ্ছি না, পার্স ইন্টারমিডিয়া। এবার
হাইপোথ্যালামাসের সঙ্গে হাইপোফাইসিস কানেক্টেড। হাইপোফাইসিস মানে কি? পিটুইটারি। হাইপোফাইসিস মানে হচ্ছে পিটুইটারি। হাইপোফাইসিস এই কথাটা মানে হচ্ছে পিটুইটারি। হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি কানেক্টেড, হাইপোথ্যালামাসের সঙ্গে হাইপোফাইসিস কানেক্টেড। কিসের মাধ্যমে কানেক্টেড? এক প্রকার স্টকের মাধ্যমে কানেক্টেড। দিস ইজ কল্ড স্টক অফ দ্য পিটুইটারি। এর একটা বিশেষ নাম আছে, নামটা হচ্ছে ইনফান্টিবিউলাম। এই স্টকটাকে কি বলা হয়? ইনফান্টিবিউলাম। ইনফান্টিবিউলাম। এবার এই হাইপোথ্যালামাসের সঙ্গে এই পিটুইটারির যে অ্যান্টেরিয়ার লোব, যেটা অ্যাডেনোহাইপোফাইসিস, এরা এই ইনফান্টিবিউলামের মধ্যে দিয়ে এক প্রকার ব্লাড ভেসেলসের দ্বারা কানেক্টেড। ঠিক আছে? কিসের মাধ্যমে কানেক্টেড? ভাস্কুলেচারের দ্বারা কানেক্টেড, যেটা নাকি ক্যাপিলারি দিয়ে শুরু হয়েছে এবং ক্যাপিলারি দিয়ে এন্ড হয়েছে। আমি লাল দিয়ে রাখলাম বোঝার সুবিধার জন্য। দেখো বোঝা যাচ্ছে? Hypothalamus and anterior lobe of the pituitary are connected by a portal system, connected by a system of vasculature. বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বা শুধু হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম। কি বলা হয় এটাকে? হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম। কেন এটাকে হাইপোফিসিয়াল বা পোর্টাল সিস্টেম বলা হচ্ছে বা হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বলা হচ্ছে? কারণ এই পোর্টাল সিস্টেমটা হাইপোথ্যালামাসের সঙ্গে হাইপোফাইসিসকে কানেক্ট করছে, তাই হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বা হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বলা হচ্ছে। বুঝাতে পারলাম? আচ্ছা, ঠিক সেরকম হাইপোথ্যালামাসের সঙ্গে পস্টেরিয়র যে লোবটা রয়েছে পিটুইটারি অর্থাৎ নিউরোহাইপোফাইসিস, এরাও কানেক্টেড। এরা কিসের মাধ্যমে কানেক্টেড? এরা এক্সনসের মাধ্যমে কানেক্টেড। এখানে কিন্তু আমরা কোনো ভাস্কুলেচার দেখতে পাবো না, ব্লাড ভেসেল দেখতে পাবো না, এরা এক্সনের মাধ্যমে কানেক্টেড। এই যে কালেকশন অফ এক্সনস, এগুলোকে কি বলে? ট্র্যাক্ট বলা হয়, ট্র্যাক্ট। সেই জন্য এই যে এক্সনসগুলো যারা নাকি হাইপোথ্যালামাসের সঙ্গে নিউরোহাইপোফাইসিসকে কানেক্ট করেছে অর্থাৎ পস্টেরিয়র পিটুইটারিকে কানেক্ট করেছে, এই যে ট্র্যাক্টটা, এটাকে বলে হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক্ট। বোঝাতে পারলাম? আমরা এই হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক্ট নিয়ে এখন আলোচনা করব। এই পুরোটাই কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের মধ্যে? ইনফান্টিবিউলামের সাথে দিয়ে। ঠিক আছে? যেটা নাকি হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারিকে কানেক্ট করে গেছে। এত ডিটেইলস আমরা যাচ্ছি। হাইপোথ্যালামাসের টিউবেরাল রিজিয়নে এক প্রকার নিউক্লিয়াসের নাম বললাম, সেটাকে আর্কুয়েট নিউক্লিয়াস। এই আর্কুয়েট নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের নিউরন রয়েছে, নার্ভ সেল রয়েছে, যার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরনস। এরা কি ছাড়ে? এরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নামক হরমোনকে ছাড়ে, যেটা হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে চলে আসে, অ্যান্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারিতে চলে আসে। কিসের মাধ্যমে? এই ভাস্কুলেচারের মাধ্যমে অর্থাৎ হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারিতে চলে আসে। বোঝাতে পারলাম? এবার যখন অ্যান্টেরিয়র লোবে চলে আসলো, তখন এই অ্যান্টেরিয়র লোব কি ছাড়বে? গোনাডোট্রপিন নামক হরমোনগুলোকে সে ছাড়তে লাগবে। গোনাডোট্রপিনস দু রকম হয়। কি কি হয়? একটা নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এগুলো কি? এগুলো হচ্ছে গোনাডোট্রপিনস। বোঝাতে পারলাম? হাইপোথ্যালামাস কি তৈরি করেছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তৈরি করেছে। ঠিক আছে? সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথায় চলে আসলো? অ্যান্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারিতে চলে আসলো। এবার এই অ্যান্টেরিয়র লোবে কি হয়েছে? গোনাডোট্রপিন নামক কিছু সেলস রয়েছে, তারা যখন স্টিমুলেটেড হয়ে যাবে, তারা কি ছাড়বে? তারা গোনাডোট্রপিনস ছাড়বে, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ছাড়বে। এই অবধি পরিষ্কার? এই অবধি পরিষ্কার? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার প্রথমে যেটা ছাড়বে সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার নাম থেকেই বুঝতে পারছি ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার মানে এরা কোনটাকে স্টিমুলেট করছে? এরা ফলিকলকে স্টিমুলেট করছে, ওভারিয়ান ফলিকলকে স্টিমুলেট করছে। যত ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে, তত ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হতে হতে যাবে, আর যত ম্যাচিওর হবে তত সে ইস্ট্রোজেনকে রিলিজ করতে লাগবে। বোঝাতে পারলাম? তার মানে আমরা যখন ফলিকুলার ফেজটা পড়েছিলাম, মনে করে দেখো ফলিকুলার ফেজ, এই যে ডে 1
ডে 2 ডে 3 ডে 4 ডে 5, ডে 5 অবধি মেনস্ট্রুয়েশন চলছে, ঠিক আছে? তারপর ফলিকুলার ফেজ কন্টিনিউ হচ্ছে কত অবধি? আপ টু ডে 14 অবধি, বুঝতে পারলাম? তারপরে লুটিয়ার ফেজ শুরু হচ্ছে, আমরা এটা পড়েছিলাম তো। এবার মেনস্ট্রুয়াল ফেজ চলে গেল, মেনস্ট্রুয়েশন কমপ্লিট হয়ে গেল, ইস্ট্রোজেন লেভেল বাড়তে লাগলো, ফলিকল ওভারিয়ান ফলিকল কি করছে? ইস্ট্রোজেন লেভেল বাড়াচ্ছে। এবার যত ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে, যত গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে আসছে, তত পিটুইটারি কি তৈরি করছে? তত গোনাডোট্রোপিন তৈরি করছে। এই গোনাডোট্রোপিনের মধ্যে কি হয়েছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। যত ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে, তত ওভারিয়ান ফলিকল ম্যাচিউর হবে। হতে 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 যখন সেটা 14 নম্বর দিনের কাছাকাছি পৌঁছাবে, তখন কি হয়ে গেল? ওভারিয়ান ফলিকল ম্যাক্সিমাম ম্যাচিউর হয়ে গেল। বুঝতে পারলাম? যেটাকে আমরা কি বলেছি? গ্রাফিয়ান ফলিকল। তার বিশেষ নাম হলো গ্রাফিয়ান ফলিকল। তার মধ্যে ওভামটাও ম্যাচিউর হয়ে গেছে, তাই তো? গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে গেছে, ওভারিয়ান ফলিকলটা ম্যাক্সিমাম ম্যাচিউর হয়ে গেছে। এবার তার ওভাম রিলিজ করার সময় ইস্ট্রোজেন লেভেল বেশি। এই অবস্থায় একটা সিগন্যাল তখন অ্যান্টেরিয়র লোবে যাবে, পিটুইটারি, কি যে ইস্ট্রোজেন লেভেল ম্যাক্সিমাম হয়ে গেছে। এবার কিন্তু ওভারিয়ান ফলিকল থেকে ওভারিয়ান ফলিকল থেকে ওভামকে রিলিজ করার সময় হয়ে গেছে। তুমি ইমিডিয়েটলি লিউটিনাইজিং হরমোনকে বার করো। সঙ্গে সঙ্গে এই অ্যান্টেরিয়র লোব কি করবে? লিউটিনাইজিং হরমোনকে রিলিজ করে দেবে। বুঝতে পারছো? এই ফলিকল স্টিমুলেটিং হরমোন লেভেল যখন আস্তে আস্তে বাড়ছিল, ইস্ট্রোজেনের লেভেল যখন আস্তে আস্তে বাড়ছিল, লিউটিনাইজিং হরমোনের লেভেল কিন্তু ওইভাবে না, এটা একটা শার্প রাইজ হবে, ফট করে বেড়ে যাবে। আর যখন এই লিউটিনাইজিং হরমোনের লেভেল রক্তে ফট করে বেড়ে গেল, তখন ওভারিয়ান ফলিকল থেকে কি যাবে? ওভামটা রিলিজ হয়ে যাবে। অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা রিলিজ হয়ে গেল। বুঝতে পারলাম? অর্থাৎ ডে 14 কি হলো? ওভুলেশন হলো। ক্লিয়ার? আচ্ছা স্যার। আর যেই ওভুলেশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেনের লেভেল আমরা কমতে লাগবে, ঠিক আছে? এবার গ্রাফিয়ান ফলিকল কিসে কনভার্ট হয়ে গেল? কর্পাস লিউটিয়াম, তাই তো? এবার কর্পাস লিউটিয়াম কি ছাড়া করেছে? প্রোজেস্টেরন। এবার প্রোজেস্টেরনের লেভেল বাড়তে লাগছে, কারণ কি? যাতে ইমপ্ল্যান্টেশনটা ভালোভাবে হয় সেটা তো দেখতে হবে, তাই না? তার নারিশমেন্ট প্রয়োজন, সেটা দেখতে হবে। তাই প্রোজেস্টেরনের লেভেল বাড়তে লাগছে। কর্পাস লিউটিয়ামে যখন কনভার্ট হয়ে গেল, যখন গ্রাফিয়ান ফলিকল কর্পাস লিউটিয়াম তৈরি হয়ে গেল, ওভুলেশনের পরে তখন কি শুরু হলো? প্রোজেস্টেরনের লেভেল বাড়তে লাগলো, ঠিক আছে? অর্থাৎ লিউটিয়ার ফেজ শুরু হয়ে গেল। এবার লিউটিয়ার ফেজের শেষের দিকে আবার ইস্ট্রোজেন লেভেলও বাড়বে, কারণ কর্পাস লিউটিয়াম ইস্ট্রোজেনও ছাড়ে। এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের খেলা, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? ওভারিতে দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে দেখো, হাইপোথ্যালামাস থেকে আমরা কি দেখছি? গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। পিটুইটারি থেকে আমরা কি দেখতে পাচ্ছি? গোনাডোট্রোপিনস। আর ওভারিতে আমরা কি দেখতে পাচ্ছি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে এই পুরো তিনটে জিনিস একটা অ্যাক্সিস তৈরি করছে, একটা সম্পর্ক মেইনটেইন করছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারি। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, বা হাইপোথ্যালামিক হাইপোফাইসিস ওভারিয়ান অ্যাক্সিস। বোঝাতে পারলাম? শর্টে এটাকে HPO অ্যাক্সিস বলে, HPO অ্যাক্সিস, অর্থাৎ হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। এই তো আমাদের কাছে পরিষ্কার হলো। তাহলে চিন্তা করো, একজন মহিলার দেহ কতটা কমপ্লিকেটেড, তাই না? কত কিছু হয় তার শরীরের মধ্যে। তাহলে আমরা ইন্টারনাল অ্যাসপেক্ট দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আলোচনা করে নিলাম। এবার আমাদের খুব ছোট্ট করে একটু আমরা এক্সটার্নাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করবো। মানে এক্সটার্নাল অ্যাসপেক্ট নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি। এটা বুঝছি তাহলে? আমরা সেশনের একদম শেষের দিকে চলে এসেছি। এক্সটার্নাল অ্যাসপেক্টটা বলে দিলে মোটামুটি আমরা শেষ হয়ে যাবে। আমি খুব একটা ভালো ছবি আঁকি না, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। ধরো কোনো মহিলাকে তুমি এইভাবে শুয়ে রেখেছো, এইভাবে শুয়ে রেখেছো, পাটা এদিকে রয়েছে, পাটা দয়ের মতো করা, তুমি তার দুটো পাকে এরকম করে সরিয়েছো, ঠিক আছে? এবার তুমি কি ভিউটা পাচ্ছ না? যদি ছবিটা এমন করে একটা ভালো আঁকতে পারি না, একটু কষ্ট করে বুঝতে হবে। এটা অ্যানাস, ঠিক আছে? এটা অ্যানাস।
মানে এটা ধরো একটা পা, ঠিক আছে? এটা একটা পা, বুঝা যাচ্ছে? মানে আমি ওর দুটো পাকে আমি সরিয়ে দিয়েছি, এরকম সরিয়ে দিয়ে আমি এই ভিউটা নিচ্ছি। এই হাঁটুটা হচ্ছে বক করে শুয়ে গেছে উপর দিকে তাকিয়ে, ঠিক আছে? এই যে জায়গাটা এখানে আমরা কি দেখবো, পিউবিক হেয়ারস রয়েছে। এই জায়গাটাকে কি বলা হয় বলো তোমরা জানো? মন্স পিউবিস। এটাকে কি বলা হয়? মন্স পিউবিস। এখানে আমরা ফ্যাট পাবো, তাই তো? ফ্যাটি লেয়ার। এবারে এই যে জায়গাটা এখানে না আমরা দুখানা ছিদ্র দেখতে পাবো। একটা হচ্ছে ইউরিন বার করার ছিদ্র, আর একটা হচ্ছে এমন ছিদ্র যেখান দিয়ে পুরুষ ইন্টারকোর্স করে এবং যেখান দিয়ে বাচ্চারা বেরোয়, মানে ভাজাইনাল ওপেনিং যেটা বলা হয়, ভাজাইনাল মুখটা যে ওপেনিং সেটা, মানে যেখান দিয়ে রিপ্রোডাকশনের সঙ্গে যেটা রিলেটেড। এই যে ইউরিন করার যে জায়গাটা এটাকে কি বলে? ইউরেথ্রাল মিটাস বা ইউরিনারি মিটাস। পুরুষদের ক্ষেত্রে কি হয়, সেখান দিয়ে ইউরিন করে সেখান দিয়ে সিমেন্ট বেরোয়, তাই তো? কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাদের ইউরিন বেরোনোর জায়গা আলাদা এবং তাদের রিপ্রোডাকশনের সঙ্গে যে মানে ওপেনিংটা সেটা আলাদা, ঠিক আছে? এবার এটাকে ঘিরে আমরা কি দেখবো, একটা এরকম ঠোঁটের মধ্যে একটা কভারিং রয়েছে। এই যে ভেতর দিকের যে কভারিংটা এটাকে কি বলে? ল্যাবিয়াম মাইনোরা। কি বলা হয়? ল্যাবিয়াম মাইনোরা। আর বাইরের দিকের যে কভারিংটা এটাকে কি বলা হয়? ল্যাবিয়াম মেজোরা, ঠিক আছে? এবার এই যে ভাজাইনাল যে ওপেনিং যেখান দিয়ে ঢুকে গেলে ভাজাইনাটা ভেতর দিকে রয়েছে, এখানে না অনেক সময় একটা পর্দা ধারা এরকম কভার করা থাকে, সবসময় থাকবে না, থাকবে, কিন্তু এটা মানে আইডিয়ালি এটা থাকা উচিত। এই যে পর্দাটা এটাকে আমরা হাইমেন, ঠিক আছে? এবার কেন বললাম এটা অনেক সময় থাকে না? কারণ অনেক মহিলারা আছে যারা স্পোর্টসের সঙ্গে রিলেটেড, লম্ব সমীক্ষা করে, ঠিক আছে, অ্যাথলেট বা সাইকেল চালায়, ঘোড়া চালায়, এই যে এইসব কারণে কি হয়, অনেক সময় হাইমেনটা ছিঁড়ে যায়। পুরুষদের একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে যে যখন বিয়ের পর প্রথম ফুলসজ্জায় বা যে সময় প্রথম তার ইন্টারকোর্স করতে আছে, যদি দেখে যে পর্দাটা নেই, হাইমেনটা নেই, সে ধরেই নেয় এই মহিলাগুলো আগে ইন্টারকোর্স হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হাইমেন প্রথম ইন্টারকোর্সে ছেড়ে এটা ঠিক, কিন্তু ইন্টারকোর্সেই যে হাইমেন ছিঁড়বে এরকম কোনো ব্যাপার নেই। সে হয়তো সাইকেল চালাবে, তার হাইমেন ছিঁড়ে যেতে পারে, বুঝতে পারছো? তার মানে এটা দিয়ে কিন্তু সেই মহিলাটি কতটা মানে তিনি আগে কোনো সম্পর্ক ছিল বা ছিল না এটা বিচার করা যায় না। এখানে কি থাকে? একটা সেন্সিটিভ একটা জায়গা থাকে যেটাকে বলে ক্লিটোরিস, মারাত্মক সেন্সিটিভ জায়গা। পুরুষদের ক্ষেত্রে যেমন পেনিস, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ক্লিটোরিস। এই যে পুরো যে জায়গাটা, পুরো জায়গাটাকে কি বলে? ভালভা। ভালভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে? তাহলে আমরা ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বুঝলাম, আমরা মেনস্ট্রুয়েশন এবং মেনস্ট্রুয়াল সাইকেলের ডিফারেন্স বুঝলাম, আমরা হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস বুঝলাম, এবং আমরা এক্সটার্নাল জেনিটালিয়া আমরা বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার। এখানে শেষ করি।